মানুষ গ্র্যাজুয়েশনে থাকে ওই সময়টার জন্য প্রযোজ্য। এখানে সবাই প্রফেশনালস এন্ড সবাই সম্মানিত প্রফেশনালস। আমরা এখানে জ্ঞানের বা নলেজের শেয়ার করি এন্ড শেয়ারের মাধ্যমে আমরা একটা জিনিস রিকল করার চেষ্টা করি। ইটস ওয়ান টাইপ অফ ফ্যাসিলিটেশন। সেই হিসেবে আমাকে ফ্যাসিলিটেটর বলা যায়। সো অ্যাকচুয়াল বিষয় হচ্ছে এটা। হ্যাঁ? তো এটা একটু খেয়াল রাখবেন ডাক্তার সাইফুল। আপনি যখন বা পরবর্তীতে যিনি হোস্ট করবেন একটু খেয়াল রাখবেন। সো আমরা কারো আপত্তি না থাকলে আমরা এটা শুরু করতে চাই। অ্যান্ড আমি গত ফার্স্ট যে সেশনে কথা বলেছি সেখানেও বলেছি যে আমার এখানে আপনারা সবাই আমাদের একই পরিবারের মানুষ। সুতরাং আ কোন জিনিস জিজ্ঞেস করা বা কোন জিনিসে ইনকোয়ারি থাকলে সেটা নিয়ে কোন ধরনের হেজিটেশন ফিল করার কারণ নাই। আমি সাধারণত কয়েকটা পেজ আ ডেলিভার করার পরপরই আমি আবার এটা নিয়ে কথা জিজ্ঞেস করি। আপনি একদম ফ্রিলি আপনার কথাও শেয়ার করতে পারেন। কোন ধরনের হেজিটেশন এর কিছু নাই। আচ্ছা, আমরা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। জি। আমরা গত লেকচার যেখানে শেষ করেছিলাম, আ আপনাদের সবার কি একটু ধারণা আছে বা না মনে একদমই ভুলে গেছেন? একটু রেসপন্স করুন প্লিজ। মনে থাকলেও বলেন যে হ্যাঁ, ভাষা মনে আছে, মনে না থাকলেও বলেন। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি স্যার, মোটামুটি মনে আছে। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লাস্ট আমরা লাস্ট যখন আলোচনা করেছিলাম সেখানে বেশ কিছু ডিসঅর্ডার ছিল আমাদের স্পিচ রিলেটেড ডিসঅর্ডার। সেখানে আমরা সে আলোচনা করছিলাম এফাসিয়া এবং আজকে আমরা আলোচনা শুরু করছি অ্যাপ্রাক্সিয়া নিয়ে। আমরা বলছিলাম যে ব্রেইনের যদি ফাংশনের কোনো এরিয়া লস হয় সেটার কারণে বেশ কিছু স্পিচ প্রবলেম মানে ভাষায় কথা বলার সমস্যা আমরা লক্ষ্য করি। এবং এটা নিউরো ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখনই তার কথা দেখতেছেন যে কথা সে বলতে পারতেছে না তার মানে তার কোনো একটা ফাংশনাল এরিয়া লস হচ্ছে। তো সেটাকে ফাইন্ড আউট করার জন্য। এটা ছিল আমাদের গত লেকচারের কথা। আজকে আমরা শুরু করছি অ্যাপ্রাক্সিয়া দিয়ে। তো অ্যাপ্রাক্সিয়াটা কি? দুঃখিত। একজন হ্যান্ড রেজ করছেন। আপনি কিছু বলতে চান? যিনি হ্যান্ড রেজ করেছেন নাম কি? আচ্ছা যাই হোক। যদি কারো বলার থাকে আমি যখন স্ক্রিনে চলে যাব আমি তো আসলে দেখতেছি না। আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোন অন করে বললেন। ঠিক আছে? তো আমরা কথা বলছিলাম যে অ্যাপ্রাক্সিয়া নিয়ে। এখানে দেখেন লেখাই আছে অ্যাপ্রাক্সিস আর দ্য inability to perform an individual or sequential function in the face of intact motor, sensory and coordination abilities.
মানে হচ্ছে কি যে ধরেন এখানে আপনার হচ্ছে তার কথা বলতে সমস্যা নাই। আপনি তো ১ম এ দেখলেন যে তার কথা বলতে সমস্যা আছে কিনা? কথা বললে যদি সমস্যা থাকে তাহলে বুঝলেন যে তার অ্যাফাসিয়া প্রবলেম আছে। যদি কথা বলার সমস্যা নাই, কিন্তু তার ফাংশন মানে তার কাজের প্রবলেম হচ্ছে। ফেস, মুখের বিভিন্ন অংশ নাড়াইতে সমস্যা হচ্ছে। তারপরে হচ্ছে তার যে মোটর অ্যান্ড সেনসরি এবং যে সমন্বয়ের সমস্যা, মুখের মাসল গুলো, এই কোঅর্ডিনেশন প্রবলেম গুলো আপনি খেয়াল করতেছেন, তখন আপনি বুঝলেন যে এটা এক ধরনের প্রবলেম এন্ড দিস ইজ কল্ড এপ্রাক্সিয়া। এরপর এই অ্যাপ্রাক্সিয়ার কতগুলো ভাগ আছে এবং এইটা আপনি কিভাবে টেস্ট করবেন, এটা লেখা আছে এখানে দেখেন যে দ্য এক্সামিনার মাস্ট বি আহ charting that the patient has no deficits of strength, sensation, or coordination that would interferes with his or her ability to perform the required tasks. এখন আপনি বললেন যে আপনি একটু ও শব্দ উচ্চারণ করেন, একটা ই শব্দ উচ্চারণ করলেন, দেখেন যে তার মাসলগুলো সমন্বয় হচ্ছে না। হ্যাঁ? তখন আপনি বুঝতে পারলেন যে তার কি আছে? তার এই ফাংশনাল প্রবলেম গুলো আছে এবং সেখান থেকে তারা ফাইন্ড আউট করতে পারলেন। এগুলো আসলে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আপনার এখানে অনেকগুলো টাইপস দেওয়া আছে যে ইডিওমেটর অ্যাফ্রাক্সিয়া, আইডেন্টিশনাল অ্যাফ্রাক্সিয়া, কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া। এই অ্যাফ্রাক্সিয়ার উপরে হচ্ছে একটা পৃথক লেকচার ডেভেলপ হয়। তো যেহেতু আমরা শুধুমাত্র কি জিনিস নিউরো অ্যাসেসমেন্ট এ আসবে এবং সেগুলো কি হয় সেটাই আমরা শুধু আলোচনা করছি। এজন্য আমরা আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না। আমরা শুধু তফাৎটা তুলে ধরবো যে অ্যাফ্রাক্সিয়া অ্যান্ড এফাসিয়ার মধ্যে তফাৎ কি? এরপরে আছে অ্যাগনোসিয়া। অ্যাগনোসিয়া বিষয়টা কি? অ্যাগনোসিয়ার মধ্যে কি তফাৎ হয়? এই বিষয়গুলো আমরা তুলে ধরবো এতটুকুই। তো আমরা এই বিষয়গুলো একটু এখানেও দেখি। আপনাদের সুবিধার্থে যেন আপনার বুঝতে অসুবিধা হয়, আমি এজন্য আবার কয়েকটা যুক্ত করে রাখছি। দেখেন, এপাশে বলা আছে যে impairs language processing often caused by brain injury or stroke. Challenges in speaking, reading, writing and understanding. তাহলে অ্যাপাসিয়া সেটা হবে এটা ব্রেইনের যদি সেরেব্রাল হেমিস্ফিয়ারে যদি ড্যামেজ হয়, সেটা হইতে পারে ব্রেইন ইনজুরি আর স্ট্রোক। আমি গত লেকচারে বলেছিলাম যে আপনার হেড ইনজুরির কারণে হতে পারে, মাথায় আঘাত পেয়েছে, আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে মাথায় আঘাত বা যে কারণে স্ট্রোক হোক। টিআই এখানে দেওয়া নাই। আমরা সবাই জানি স্ট্রোকের সাথে সাথে আমরা পড়ে আসছি টিআই এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক টিআইএ। তো এইটা যদি সমস্যা হয় আমরা কি দেখবো যে তার স্পিকিং, রিডিং, রাইটিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং বুঝতে কি সমস্যা হচ্ছে, তাই না? এপাশিয়া আর অ্যাপ্রাক্সিয়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে affects speech motor skills can be developmental acquired difficulty in pronouncing sounds, rhythms and issues. তাহলে এখানে কি হচ্ছে, ওখানে তো সে কথা বলতেই সমস্যা হচ্ছে, তার স্পিক করতে প্রবলেম, তার পড়তে প্রবলেম, আর এখানে হচ্ছে সে পড়তে পারতেছে বাট হচ্ছে তার সাউন্ড গুলো ঠিক মতো হচ্ছে না, অ্যাকসেন্ট ঠিক মতো হচ্ছে না, তার যেই উচ্চারণের ছন্দ এগুলো ঠিকভাবে ডেলিভার হচ্ছে না এবং তখন দেখবেন যে আপনার এই এই উচ্চারণের সাথে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার জড়িত, সেই স্ট্রাকচার গুলোতে মাসকুলার অ্যাবনর্মালিটি থাকতে পারে, মাসকুলার কোঅর্ডিনেশন হতে পারে, সমন্বয়হীনতার অভাব হতে পারে। এবং সাইন এন্ড সিম্পটমস গুলো আমরা যদি দেখি অ্যাফ্রাক্সিয়ার কি সাইন এন্ড সিম্পটম আছে, যে ইনকনসিস্টেন্ট স্পিচ এরর, difficulty combining sounds, limited vocabulary, grouping movements, and altered tone and stretch. তো খুব সহজ জিনিস, আমার মনে হয় না আপনার না বোঝার মতো কিছু আছে। তো আমরা তফাৎটা একটু বুঝে নিই যে তফাৎটা কি, অ্যাপাসিয়া, অ্যাফ্রাক্সিয়া এন্ড অ্যাগনোসিয়ার মধ্যে তফাৎ কি। অ্যাপাসিয়া হচ্ছে ডিটারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ ফাংশন। আমি যেটা বারবার বলে আসছি যে তার ভাষাগত সমস্যা, সে কথা বলতেই পারতেছে না। আর অ্যাফ্রাক্সিয়া হচ্ছে ইমপেয়ার্ড মোটর ফাংশন, সে কথা বলতে পারতেছে বাট হচ্ছে তার উচ্চারণগুলো ঠিকভাবে হচ্ছে না। আমরা জানি যে মোটর ফাংশন এন্ড সেন্সরি ফাংশন বলতে আমরা কি বুঝি এটা সবাই আমরা জানি। এটা নতুন করে আপনাদেরকে জাস্ট স্মরণ করায় দিই। সেন্সরি হচ্ছে আপনি বাইরে কিছু দেখলেন, দেখার পরে যে জিনিসটা আপনার ব্রেইনে গেল, ইনপুট গেল, দিস ইজ সেন্সরি। এন্ড আপনার ওখান থেকে আবার ব্রেইন একটা জিনিস আপনাকে অর্ডার করবে, দিস ইজ মোটর। এটা আমরা সবাই জানি। অ্যাগনোসিয়া বলতে ইনএবিলিটি টু রিকগনাইজ নেম অর অবজেক্ট। এই অ্যাগনোসিয়ার বিষয়টা হচ্ছে যে সে মনে করতে পারতেছে না, যে চিনতে পারতেছে না, একটা অবজেক্ট ধরে চিনতে পারতেছে না। এবং আপনাদের জন্য মনে করে দিই, এই অ্যাগনোসিয়া কিন্তু আমরা যে অ্যালজাইমার্স ডিজিজ পড়েছি তার যে কয়টা সাইন আছে তার মধ্যে একটা সাইন হচ্ছে অ্যাগনোসিয়া। তো আমরা যদি ব্রেইনের ডিফেক্ট হয়, তার যদি ব্রেইন প্রবলেম হয় অথবা নিউরোলজিক্যাল যদি তার প্রবলেম থাকে সেরেব্রাল হেমিস্ফিয়ারে, তারও কিন্তু এই অ্যাগনোসিয়া ডেভেলপ করতে পারে। তো আবার অনেক সময় আলঝেইমার ডিজিজ হয়, আপনারা জানেন আলঝেইমার ডিজিজের কারণ এবং
ডিমেনশিয়ার যে কারণগুলো থাকে সেই কারণগুলোর মধ্যে ব্রেইন স্ট্রাকচারের প্রবলেম কিন্তু একটা বড় ধরনের কারণ। তাহলে আমরা অ্যাফাসিয়া, অ্যাপ্রাক্সিয়া এবং অ্যাগনোসিয়ার মধ্যে ৩ টা জিনিসের তফাৎটা বুঝতে পারলাম। এবং অ্যাগনোসিয়ার ক্ষেত্রে একটা জিনিস কি বলা আছে যে এক্সিকিউটিভ ফাংশনিং ইনস্টেবিলিটি টু থিংক অ্যাবস্ট্রাক্টলি, যে সে কিন্তু তার চিন্তা শক্তিটাকে পরমভাবে সে ভাবতে পারে না যে আমি এটা কি করছিলাম, ওইটা কি করছিলাম, ওই দিনকে আসলে এটা করছিলাম, এই জিনিসগুলা। তো একটা রোগী যখন চেম্বারে আসে দেখবেন সে কথা বলতে, বলতে খেই হারায় ফেলছে। আপনাকে যে এগুলো প্রশ্ন করে বের করতে হবে তা না। আমরা কেন বলি যে আমাদের যখন অ্যাসেসমেন্ট করতে হবে তখন খুব বেশি তাকে অবজারভেশনের বিষয় আসে প্রথম থেকে। আমরা গত লেকচারও বলেছি যে শুরু থেকে যখন এন্টার করে রুমে তখন থেকে তার অবজারভেশনের বিষয় আসে। তো সে এসে বসলো, বসার পরে দেখলেন যে তার প্রথমে কথা বলতে সমস্যা হচ্ছে, তখন তো আপনি বুঝলেনই যে তার অ্যাফাসিয়া হয়ে গেছে। তারপরে দেখলেন যে সে কথা বলতে পারতেছে কিন্তু কথার ওয়ার্ড গুলো ডিঅ্যারেঞ্জমেন্ট, কথার ওয়ার্ড গুলো ঠিক হচ্ছে না, এবং ওই ওয়ার্ড গুলোর সাথে বিভিন্ন রকমের সাউন্ড যুক্ত হচ্ছে, এমন ভাবে যুক্ত হচ্ছে যে কথা বুঝতেই সমস্যা হচ্ছে। আমরা বাংলায় অনেকে বলি ফ্যাসফ্যাসে গলা, হ্যাঁ, এরকম প্রবলেম। তখন আপনি এইটা বুঝে নিলেন তার অ্যাপ্রাক্সিয়া আছে। এখন সেটা আবার কি হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, যে সে জন্ম থেকেই এরকম। তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এভাবে আগে থেকে কথা বলেন, যে বলে হ্যাঁ আমি আগে থেকে এভাবে কথা বলি, তাহলে বুঝলেন যে এটা নতুন করে হয় না, এটা তার অ্যাকোয়ার্ড ছিল। কিন্তু আপনি তাকে বললেন এটা আপনার এই সমস্যাটা কি আগে থেকে হচ্ছে, কয়, না না আগে থেকে হয় নাই, আমি এই যে স্ট্রোক করলাম, করার পর থেকেই আমার এরকম লাগতেছে, অথবা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার এই সমস্যা ডেভেলপ করছে। তখন আপনি বুঝতে পারলেন যে এটা অ্যাফ্রাক্সিয়া। এরপরে অ্যাগনোসিয়া। এখন আপনি তারা বললেন যে আচ্ছা আপনি বলেন তো আপনার হিস্ট্রিটা বলেন। হিস্ট্রি বলতে যায় সে বলল আচ্ছা ওই যে ওদিন আমি যাওয়া তো ছিলাম মোটরসাইকেলে দিয়ে, আমার সাথে ছিল, ওর নাম জানি কি, ওর নামটা কি, ও কি গো, ওর নামটা জানি কি। তো পাশের একজন সে বলে যে আরে ওর নাম বরকত ছিল। ও হ্যাঁ বরকতে, বরকতে, বরকতে নিয়ে আমার যাওয়া ধরছে। যাওয়া দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে মোটরসাইকেলটা স্টার্টিং দিমু, দেওয়ার পরে পকেটে হাত দিয়ে এটা হারাই ফেলছি। ওই কি হারাই ফেলছেন, ওই যে ইয়াটা আর কি, কিটা মানে সে সাবির নাম ভুলে গেছে। তাহলে আপনি যখন দেখলেন যে তার এই যে বিভিন্ন রিকগনাইজ যে অবজেক্ট গুলো আছে ওগুলোর নাম সে ভুলে যাচ্ছে, তখন কিন্তু আপনি ধারণা করলেন তার কিন্তু অ্যাগনোসিয়া হতে পারে। তো এই জিনিসগুলো এবং এগুলো আবার রিকগনাইজেশনের জন্য আরো অনেক বেশি ইয়ে আছে, আপনারা ডিটেলস জানবেন অবশ্যই, এবং যাদের আগ্রহ আছে আপনারা ডিটেলস, এগুলো প্রত্যেকটা টপিকস এর উপরেই ডিটেলস আছে। আমরা যেহেতু শুধুমাত্র হচ্ছে অ্যাসেসমেন্টের সাথেই সীমাবদ্ধ থাকবো, এজন্য আমি আর ডিটেলস আলোচনায় যাচ্ছি না। এখানে দেখেন আহ এই যে এখানে অ্যাগনোসিয়ার অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে ভিজুয়াল অবজেক্ট অ্যাগনোসিয়া, অডিটরি অ্যাগনোসিয়া, ট্যাকটাইল অ্যাগনোসিয়া অর স্টেরো অগনোসিয়া। ঠিক আছে, এবং এইখানে খুব বাংলা সুন্দর করে ইংরেজিতে লেখা আছে, আপনি বাংলা অনুবাদ করলেই বুঝবেন। Several common objects are placed in front of the patient and asked to name the object, point an object named by the patient or to demonstrate uses। হ্যাঁ, কিছু জিনিস পেশেন্টের সামনে হাজির করলে পেশেন্ট ডেকে বলতে পারে না, নামগুলো বলতে পারে না। অডিটরি অ্যাগনোসিয়া, অডিটরি মানে আমরা সবাই জানি যে শুনতে সমস্যা, তাই না? শুনতে সমস্যা এটাই তো নাকি? অডিটরি মানে জি কি স্যার। শুনতে সমস্যা? জি স্যার। তাহলে অলফ্যাক্টরি মানে কি? ঘ্রাণ ঘ্রাণ, নিতে ঘ্রাণের সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো দ্য পিট ইজ আস্কড টু ক্লোজ দ্য আই। রোগীকে বলা হলো যে আপনি চোখ বন্ধ করেন এন্ড টু আইডেন্টিফাই দ্য সোর্সেস অফ দ্য ডিফারেন্ট সাউন্ড। এবার আপনি কয়েকটা সাউন্ড দিলেন, দেওয়ার পরে সে শুনে বলতে পারলো না যে এটা আসলে কিসের শব্দ। আপনি একটা সমুদ্রের শব্দ শুনতে দিলে বলতে পারলো না, একটা পাখির শব্দ সে বলতে পারতেছে না। তার মানে তার কি ধরনের অ্যাগনোসিয়া আছে, তার কিন্তু অডিটরি অ্যাগনোসিয়া আছে। এরপর ট্যাকটাইল অ্যাগনোসিয়া, এটা হচ্ছে পিট ইজ আস্কড টু আইডেন্টিফাই অবজেক্ট প্লেসড ইন দ্য হ্যান্ড এন্ড বাই এক্সামিনিং দ্যাম ম্যানুয়ালি উইথ ভিশন অক্লুডেড। ঠিক আছে, তো এখন আপনি কি করলেন যে ওই রুগীকে বললেন যে আপনি এটা টাচ করে করে বুঝেন, যে টাচ করেও সে কোনো বস্তুটা ধরে বুঝতে পারতেছে না। তো তাহলে আপনি বললেন যে তার কি একনশিয়া আছে, সে বুঝতে পারতেছে না। তাহলে এই হচ্ছে আমাদের এই নিউরাল প্রবলেম গুলো আইডেন্টিফিকেশন। এগুলো আমরা নিউরো ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টে দেখে থাকি। স্পেশাল সেন্সেস, আমরা বেশ কিছু স্পেশাল সেন্স, মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ভিশন, হিয়ারিং, স্মেল, টেস্ট এন্ড ট্যাকটাইল, আপনারা জানেন এই সবগুলো সেন্স কিন্তু আমাদের নার্ভ রিলেটেড। সুতরাং এই সেন্স গুলোর কম বা বেশি হয়ে যাচ্ছে বা সেন্স গুলো আগের মতো নাই, পরিবর্তন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তারা অবশ্যই কোনো না কোনো নিউরাল ডিপিসলিট হয়েছে।
স্যার একটা কোয়েশ্চেন ছিল যে অ্যাটাক্সিয়া এখানে আলোচনায় আসলো না কেন? অন্য কোনো কারণ আছে কিনা? জি। অ্যাটাক্সিয়া ল্যাক অফ কোঅর্ডিনেশন যেটা ওইটা কি এই আলোচনায় আসবে না? এরকম কোনো কারণ আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। অ্যাটাক্সিয়া আপনি আমার ফার্স্ট যে লেকচারটা সেটা কি দেখেছেন আপনি? জি স্যার। তো এই ফার্স্ট লেকচারটা দেখে থাকলে অ্যাটাক্সিয়া সম্পর্কে আপনি কি মানে আপনি এইটাকে কিভাবে মনে করেন? বাংলাতে একটু বলেন যে আমি এটাকে অ্যাটাক্সিয়া মনে করি। একটু বলেন তো? তার মোটর সেন্সরি সবকিছুই ঠিক আছে কিন্তু সে সেগুলোকে কোঅর্ডিনেট করতে পারতেছে না, একসাথে চলতে পারতেছে না। তাহলে এটাকে আমরা কি বলি? পুয়ার মাসল কন্ট্রোল, তাই না? জি। পুয়ার মাসল কন্ট্রোল, রাইট? দ্যাট জি কজেস স্যার। ক্লামসি মুভমেন্ট, তাই না? জি স্যার। বিষয়টা এটা নাকি? এটা হচ্ছে আপনাকে এফেক্ট করতে পারে কিসের উপরে? যে আপনার ওয়ার্কিং ব্যালেন্স, হেলথ, হ্যান্ড কোঅর্ডিনেশন ইত্যাদি ইত্যাদির উপরে। এখন এইটা আপনার অনেক কারণে হতে পারে, তাই না? জি স্যার, অনেক কারণে হয়। অনেক কারণে হয় এবং এই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে কি স্ট্রোক, তাই না? জি। আচ্ছা। তা আমরা যখন গত ইয়াতে পড়াইছি বা মানে এই জিনিসগুলো আমরা পড়েছি সবাই মিলে, তখন আমরা কি পাইছি? যে আমরা স্ট্রোকের যেই সমস্যাগুলো প্রধানত এইখানে যা আসে সেইগুলোর মধ্যে আমরা যেগুলো প্রাথমিক স্তরে দেখবো সবগুলো এখানে আসছে। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ১ম এ আলোচনা করছি। এখন আপনার ব্যালেন্স প্রবলেম তো আমরা কি কোনো নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে ঠিক করি কি ব্যালেন্স প্রবলেমটা? আমরা ওইটাকে মাসেল মেমোরি কি ডেভেলপ করি ধীরে ধীরে। না, আমরা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন আনার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করাই তাকে হচ্ছে ইএমএফ। ব্যালেন্সটা রিগেইন করার জন্য। তো সেটা মাসল এবং এটা ট্রিটমেন্ট পারপাস এ গেলে ওখানে যাবে। কিন্তু আমরা যখন অ্যাসেসমেন্ট করতেছি, অ্যাসেসমেন্ট করার জন্য তার যেই অ্যাটাক্সিয়া যে সে এইটা দেখার জন্য সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা গত ইয়াতে গেট নিয়ে আলোচনা করছি যে গেট গুলো আমার দেখতে হবে। তো আপনি যখন বিভিন্ন যখন গেট দেখবেন তার হচ্ছে আ আ অ্যাবনরমাল গেট গুলো আপনি দেখতেছেন। এইগুলা কি অ্যাট্রাকশন অন্তর্ভুক্ত না? জি স্যার। তালিকা আলাদা করে আর বলার কোনো দরকার আছে? না স্যার, মানে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ওইটা এই আলোচনায় কেন আসে নাই, ওইটাই একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার সাথে আলোচনা করে উত্তর দিলাম। এটা একটা সিস্টেম যে সিস্টেমে আপনিও ভালো দীর্ঘদিন এটা আপনি মেমোরিতে রাখতে পারবেন। জি তো স্যার। আমরা এরপরে যেটা নিউরো ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট এ দেখে থাকি সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। আমরা সবাই এই ছবিটা দেখে অভ্যস্ত। আমরা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে তো বোনস অ্যানাটমি ছিল। সেকেন্ড ইয়ারে আমরা যখন ভিসেরাল অ্যানাটমি পড়েছি তখন কিন্তু আমাদের এই ব্রেইনের যেই সেরিব্রাল হেমিস্ফিয়ার এটা কিন্তু আমরা দেখে আসছি এবং আপনাদের ঠিক এরকমই একটা অ্যাটলাসের ছবি ছিল। তো এটা হচ্ছে ব্রেইন। সবাই এটা দেখতে পাচ্ছেন ব্রেইনের যে লম্বা এই অংশটা নিচ থেকে নামে আসে স্পাইনাল কর্ড আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, মাঝখানে সার্কেলস অফ উইলি থাকে। এবং এখান থেকে অনেকগুলো নার্ভ উৎপত্তি হয়েছে। সেই নার্ভ গুলোর নাম আমরা সবাই জানি। অলফ্যাক্টরি, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, অ্যাক্সেসরি নার্ভ, অপটিক নার্ভ, অ্যাবডুজেন্স, ফেসিয়াল নার্ভ, ভেস্টিবো কক্লিয়ার, ভ্যাগাস নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ ইত্যাদি। তো এইটা আমি একটু বড় করে দেখাইছি এই কারণে আমরা অনেক সময় ছবি দেখেই হারায় ফেলি যে আসলে এটা কিসের ছবি, ব্রেইন এটা কোন আমরা জানি। আমরা যখন কোনো ছবিগুলো দেখি তখন এগুলোর কিন্তু অনেকগুলো প্লেন এন্ড অ্যাক্সিস আমরা আহ ইয়াতে পড়ে আসছি। এটা প্লেন এন্ড অ্যাক্সিস কাইনোসোলজিতে পরে বায়োমেকানিক্সেও আমরা পড়েছি। বিভিন্ন ধরনের প্লেন এন্ড অ্যাক্সিস আছে। তো এক এক প্লেন এন্ড অ্যাক্সিস থেকে এক এক রকম ছবিটা নেওয়া হয় যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যে কারণে আমি বড় ছবিটা নিয়েছি। আপনারা সাধারণত এই ছবিটা বিভিন্ন জায়গায় পাবেন যেখানে ওই স্পাইনাল কর্ডটা দেওয়া থাকে না। তো আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে আসলে এই ব্রেইনের থেকে কতগুলো নার্ভ বের হয় সেগুলোকে আমরা সাধারণত ক্রেনিয়াল নার্ভ বলে থাকি। এই ক্রেনিয়াল নার্ভ গুলোর একেকটা একেক কাজ করে। আপনি দেখেন অলফ্যাক্টরি ক্রেনিয়াল নার্ভ সেটা স্মেলের কাজ করে, ঘ্রাণ নিতে কাজ করে। অপটিক্স গুলো
ভিশন চোখে দেখার কাজ করে, অকুলোমেটর আই মুভমেন্টের কাজ করে, ট্রক্লিয়ার আই মুভমেন্টের কাজ করে, ট্রাইজেমিনিয়াল এটা হলো ফেসিয়াল সেন্সেশন এন্ড মেস্টিকেশনের জন্য কাজ করে, অ্যাবডুসেন্ট আই মুভমেন্টের জন্য কাজ করে। এগুলো আপনারা সবাই পড়ে আসছি, যারা আপনারা ইন্টারমিডিয়েট পড়েছেন তারাও যেমন করে পড়েছেন, আবার ইন্টারমিডিয়েটের পরে যারা এখানে আসছেন বিপিটি যখন কমপ্লিট করেছেন তখন কিন্তু আপনারা পড়েছেন। So, এইটা নতুন কিছু না, জাস্ট এইখানে আপনি একটু দেখবেন যে অ্যাসেসমেন্টের সময় আমরা কি করি। তো আমরা দেখলাম অ্যাসেসমেন্ট অফ স্মল ইউজিং কমন অর্ডারেন্স, আপনি গান দিয়ে হচ্ছে তাকে চেক করলেন, তাকে বলতে বললেন যে আপনি এটা নিতে পারেন কিনা, সে নিতে পারতেছে না, তখন আপনি বললেন যে তার এই যে সমস্যাটা এখানে লেখা আছে সিমটম সাইন অফ ড্যামেজ, তাই না? তাহলে তার অ্যানোসোমিয়া হয়েছে এটা আপনি বুঝতে পারলেন। তারপরে চোখেরটা একই রকম অবস্থা, আপনি তখন বুঝলেন তার অন্ধত্ব আছে, ব্লাইন্ডনেস। স্যার আপনি অ্যাসেস স্যার করলেন যে পজিশন অফ আইলিড। জি বলেন। স্যার একটু রোটেট করে ধরা যায় তাহলে লেখাগুলো একটু বুঝতে সুবিধা হয় নাকি? ল্যান্ডস্কেপ মোড। না আমি তো আসলে এটা এগুলো তো সবারই পরিচিত, ক্রেনিয়াল নার্ভ এটা আপনাদের সবার পরিচিত, তা আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটা পুরাটাই এত এরকম। তা আমি এখানে জাস্ট ক্রেনিয়াল নার্ভ এটা ফাংশনটা এখানে আছে, অ্যাসেসমেন্ট কি করবেন আপনি, সে অ্যাসেসমেন্টটা দাও আর সিমটম বা সাইন অফ ড্যামেজ আপনি কোনটা বুঝবেন যে এই অংশটা দেখলে আপনি বুঝবেন যে এটার সমস্যা হচ্ছে, ঠিক না? তো সে গ্রান নিতে পারছে না, তার মানে তার সমস্যাটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভে, তার চোখের ভিশনের প্রবলেম হচ্ছে অপটিক নার্ভ, অকুলোমোটর চোখ মুভমেন্ট করতে সমস্যা হচ্ছে। তো এখানে দেখেন বলা আছে অ্যাসেস দ্য পজিশন অফ আইলিড, টেস্ট আই মুভমেন্ট, পিপুলারি রিফ্লেক্স, তার চোখের যে পাতা সেই পাতার মুভমেন্ট গুলো আপনি দেখেন, চোখটাকে ঘুরাতে পারছে কিনা, চোখের মনিটা ঘুরাতে পারছে কিনা, যদি না পারে আই ডেভিয়েটেড ডাউন এন্ড আউট, লস অফ পিপুলারি এন্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স, তাহলে সে যে চোখের পাতা চোখ বন্ধ করা পিটপিট করা এগুলো করতে পারতেছে না, তখন আপনি কিন্তু ধরতে পারবেন যে তার এক ধরনের অকুলোমেটরের নার্ভের প্রবলেম আছে। তো এইরকম প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ এখানে যেহেতু দেখছেন প্রত্যেকটারই এরকম করে হচ্ছে ফাংশন এন্ড হচ্ছে অ্যাসেসমেন্ট আপনার টাইপস দেওয়া আছে এখানে, এবং এই সিমটম আপনি দেখলে বুঝবেন। যেমন আমরা খুব সহজে বেলস ফলস এর কথা বলি বারবার, তাই না? তখন আমাদের এই যে দেখেন এখানে খুব ই করে আছে প্যারালাইসিস অফ ফেসিয়াল মাসল, লস অফ টেস্ট সেন্সেশন, ড্রাই মাউথ, লস অফ ল্যাক্রিমিনেশন। হ্যাঁ, তাহলে এটা কিসের ক্ষেত্রে? ফেসিয়াল মাসলের ক্ষেত্রে, তাই না? ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে। তো ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে তার এটা চেক করবেন? আমরা সবাই কম বেশি এটা চেক করি, তাই না? ফেসিয়াল এক্সপ্রেশন, তাই না? এন্ড 2/3 অফ দ্য টাং, টেস্ট সেন্সেশন, সেলিভেশন, ল্যাক্রিমেশন, অ্যাসেস দ্য ফেসিয়াল মাসল এক্সপ্রেশন, অ্যাসেস টেস্ট সেন্সেশন এন্ড জেনারেল সেন্সেশন পোস্ট অরিকল এরিয়ান। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা নার্ভ কিন্তু আমরা এইভাবে করতে পারি। এই যে একটু আগে এসে বললো ব্যালেন্সের কথা, আমরা জানি যে আমাদের কানের যে ভিতরে এক ধরনের তরল থাকে, তাই না? এই তরল ফ্লুইড গুলা কিন্তু আপনার ব্যালেন্সের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে। ভেস্টিবুলার ককলিয়া, হ্যাঁ, ব্যালেন্স এন্ড হিয়ারিং, অ্যাসেস ব্যালেন্স, হ্যাঁ, ভার্টিগো, এইটার যদি ঠিক মতো না হয়, এই ব্যালেন্সটা না হয়, তখন কি হয়? ভার্টিগো হয়, তারপরে নিস্টিগমাস হয়, হিয়ারিং লস হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন গাড়িতে ভ্রমণ করি তখন অনেকের বমি হয়, এই বমিটা নিতে পারে না, তার কিন্তু এই ভেস্টিবুলার ককলিয়ার ইমব্যালেন্স থাকার কারণে, তাই না? জি স্যার। সো এই হচ্ছে আহ এখানে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। তো আমরা এগুলো সবাই পূর্বে পড়ে আসছি। হয়তো আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসের সময় তো সব তো লাগে না, বিশেষ করে যারা নিউরো ফিজিও প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে হয়তো লাগে, বাকিদের ক্ষেত্রে খুব একটা লাগে না, যে কারণে আমাদের রিকল হয় না এইভাবে। কিন্তু আমরা আজকে রিকল করলাম, আপনারা এক নজর দেখলে এটা মনে পড়ে যাবে, আই হোপ। অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা দেখেন আমাদের গ্যাস রিফ্লেক্স হয়, তো গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এবং আপনারা অনেকেই জানেন যে যাদের দুদিন পর পর মন খারাপ হয়ে যায় তাদের কিন্তু গ্যাসের সমস্যা থাকবেই, একদম লেগে থাকবে। তো আমরা কখনো এটা ভাবি না যে আসলে গ্যাসের সমস্যা আবার এই মন খারাপের সাথে কি সম্পর্ক, কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্ক আছে। এই যে এখানে দেখেন তার যে গ্লসোফেরেঞ্জিয়াল যে নার্ভ আছে, ক্রেনিয়াল নার্ভ, সেখান থেকে কিন্তু এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে নার্ভ সাপ্লাই হয়। সুতরাং ওই যে ওইখানে তার মন খারাপ থাকে, তার যদি স্ট্রেস হয়, যাদের মানসিকগত ভাবে দুর্বলতা আছে, এদের সারা জীবনেও ডিউরেনাল আলসার ভালো হয় না, সারা জীবনেও তাদের গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম গুলো একটু ভালো হয় না। হ্যাঁ, তারপর অনেক ধরনের প্রবলেম আপনারা জানেন, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এই সমস্যার কারণে
এই মানে ম্যাক্সিমাম প্রবলেম এই নার্ভ রিলেটেড। আপনার এই নার্ভ যদি তার মাইন্ড ভালো থাকে, তার যদি সাইকোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে, এই সমস্যাগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। তো আপনার কাছে যে পেশেন্ট গুলো আসবে তাদের অন্তত 80% রোগীর ক্ষেত্রে আপনি গ্যাস্ট্রিকের প্রবলেম দেখতে পাবেন, এবং এই জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, তাকে কাউন্সিলিং এর কথা বলি। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তার এই যে কাউন্সিলিংটা যদি না হয় তার কিন্তু মন ভালো হবে না, তাই না? এবং আমাদের রুগীরা দেখবেন কমপ্লেইন করে যে তার পেইন যাচ্ছে না, কারণ আপনি তার মাসল কারেকশন করায় দিচ্ছেন, আপনি তার নার্ভ ডিনার্ভেটেড নার্ভ ছিল, তাকে ইনারভেটেড করেছেন, তার মাসল উইকনেস ছিল সেটাও ডেভেলপ করছেন, তারপরে বলে পেইন যাচ্ছে না। তাহলে আসলে সমস্যা হচ্ছে কোথায়? তার যে পেইন সেন্সেশনটা ছিল এইটা অলরেডি তার মাথায় সেট হয়ে গেছে, এবং এইটা আপনার যাইতে হলে তাকে হয় কাউন্সেলিং করাইতে হবে, খুব ভালোভাবে কাউন্সেলিং করাইতে হবে, এবং এটা কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্টের তখন আওতায় আসে। তো এইগুলা যখন রোগী প্রথম দিকে যদি আসে একজন ফিজিওথেরাপিস্টের কাছে, তখন সহজে আইডেন্টিফাই করা, সমাধান করা সহজ। কিন্তু আমাদের কাছে আসে অনেক পথ ঘুরে, যে কারণে আমাদের কাছে আসার পরে তার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট করার কোনো বিকল্প কিছু থাকে না। অর্থাৎ শুধু ফিজিওথেরাপি দিয়ে দিলেই তার হবে না, তার ওই কাউন্সেলিং এর সময় ব্যয় করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা সেই ভ্যালুটা ডেভেলপ করতে পারি নাই সেইভাবে, যে কারণে আমাদের রোগীরা আসে আমাদের কাছে যেই ম্যানুয়াল ট্রিটমেন্টটা নেয় তাতেই অনেক বিরক্তি নিয়ে নেয় আরকি। তারপরে কথা বললে তারও খারাপ লাগে। তো সেই পরিবেশগুলো আস্তে, আস্তে তৈরি করতে হবে। আমাদের ফার্স্ট কনট্যাক্ট বাড়াইতে হবে, এবং সাথে, সাথে এই যে কাউন্সেলিং যে দক্ষতা এইটা একদম স্টুডেন্ট থাকা অবস্থায় ডেভেলপ করতে হবে। এবং নট অনলি হচ্ছে আমাদের এমএসকে প্র্যাকটিস বাট অলসো আমাদের এই যে নিউরো ফিজিওথেরাপি প্র্যাকটিসের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই জিনিসগুলোর, যেমন একটা স্ট্রোক রোগী তাকে আপনার ট্রিটমেন্ট করাবেন, ট্রিটমেন্ট করার সময় তার কিন্তু একটা লম্বা সময় দুর্ভোগ পোহাইতে হয়, তার মানসিক কন্ডিশন ভালো থাকে না। তো এইটার উপরে কিন্তু তার প্রত্যেকটা জায়গা জড়িত, তার এই খাদ্য নালী থেকে শুরু করে তার ভিতরের প্রত্যেকটা অর্গানের ফাংশন জড়িত। সুতরাং এখানে কাউন্সেলিংটা খুব জরুরি। তো এই ক্রেনিয়াল নার্ভের কথাগুলো তো বললামই। এরপরে আসেন সেন্সরি অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে। আমরা ৩ ধরনের সেনসেশন অ্যাসেসমেন্ট করে থাকি। একটা সুপারফিশিয়াল সেনসেশন, একটা ডিপ সেনসেশন, একটা হচ্ছে কর্টিক্যাল সেনসেশন। তো সুপারফিশিয়াল এর ক্ষেত্রে আমরা টাচ করে বুঝতে চেষ্টা করি, তাই না? সো যে সে বুঝতে পারে কিনা, এটা আমরা সবাই কম বেশি করি। তারপর পেইনটা দেখি, পেইনটা কি শার্প না ডাল পেইন। গত লেকচারে আমি শার্প এবং ডাল পেইনের তফাৎটা বলেছিলাম, কোনটা শার্প কোনটা ডাল। টেম্পারেচারটা আমরা চেক আউট করি সেন্সরি অ্যাসেসমেন্ট বাইরে থেকে, যে কতটুকু টেম্পারেচার আছে, প্রেসার কতটুকু সেটা আমরা চেক করি। ডিপ সেন্সেশন এর ক্ষেত্রে আমরা তার মুভমেন্ট সেন্স, তার জয়েন্ট পজিশন সেন্স ঠিক আছে কিনা, বনি প্রমিনেন্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা চেক আউট করি। কর্টিক্যাল সেন্সেশন ক্ষেত্রে হচ্ছে, আগে একটু বলে নেই, আমাদের সুপারফিশিয়াল আর ডিপ সেন্সেশন তো আমরা সবাই বুঝি, যেটা বাইরে থেকে বোঝা যায় আর একটু ভিতরে দিয়ে বুঝতে হয়। দুইটা, একটা যেটা ডিপ আর সুপারফিশিয়ালটা বাইরে থেকে। কিন্তু কর্টিক্যালটা কি? আমরা জানি আমাদের ব্রেইনের একটা অংশ আছে কর্টেক্স, তাই না? তো যখন আমাদের এই সেন্সেশনটা চেক আউট করার জন্য বা এই সেন্সেশনটা আমাদের উপলব্ধি করতে হলে আমাদের এই কর্টেক্সের যেই কাজ সেটা আমাদের একটু বুঝতে হবে। যে কারণে আমরা কিন্তু ব্রেইন পড়ার সময় কিন্তু আমাদের এই কর্টেক্স এই থেকে শুরু করে ব্রেইনে যতগুলো ফাংশনাল এরিয়া আছে সবগুলো সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকাটা খুব জরুরি। তো কর্টিক্যাল সেন্সেশন বলতে ওই সেন্সেশনটাকে বোঝায় যেটা প্রসেসিং হয় কর্টেক্স দিয়ে, এবং যেটার মাধ্যমে আপনি সে কি করতে পারে, যে সে আলাদা করে বুঝতে পারে যে এইটা হচ্ছে এইটা আর ওইটা হচ্ছে ওইটা। যেমন তারে একটা আম দিলেন, একটা লেবু দিলেন, তো সে টাচ করলে বুঝতে পারলো যে এটা আম, এটা হচ্ছে লেবু। তাহলে এই যে দুইটা জিনিস টাচ করে সে বুঝতে পারতেছে, এটা হচ্ছে কর্টিক্যাল সেন্সেশন। কারণ কর্টেক্স এই যে ডিসক্রিমিনেশনটা বুঝতে সাহায্য করে, যে একটা স্টিমুলাস থেকে আরেকটা স্টিমুলাস এর কোন পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কর্টেক্স এর মাধ্যমে বুঝতে হয়। এই জন্য এই যে দেখেন এখানে খুব বড় করে লেখা আছে ট্যাক্টাইল লোকালাইজেশন, তাই না? 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ট্যাক্টাইল লোকালাইজেশন, অ্যান্ড ব্যারোগনোসিস, ডাবল
সিমুলটেনিয়াস স্টিমুলেশন এন্ড স্টেরিওজেনেসিস, যতটুকুই বলি জাস্ট সবগুলো হচ্ছে আপনি অবজেক্ট গুলো বুঝতে পারতেছেন, তার মানে আপনার এই কর্টিক্যাল সেন্সেশন ওকে, অবজেক্ট গুলো বুঝতে পারতেছেন না, আপনার কর্টিক্যাল সেন্সেশন ঠিক নাই। এরপরে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা সবাই কম বেশি খুব ভালো করে জানি। আমরা কম বেশি সবাই ভালো করে জানি বলতে আহ কেন জানি, আমাদের যে অ্যানাটমি ছিল, অ্যানাটমি বইতে খুব সুন্দরভাবে আঁকা ছিল। তো আহ এই জিনিসগুলোর মধ্যে আমরা দুই টাইপের জিনিস জানছি, একটা হচ্ছে ডার্মাটম, একটা হচ্ছে মায়োটম। আমাকে একজন একটু বলবেন ডার্মাটম আর মায়োটম জিনিসটা কি? একটু যদি বাংলায় বলেন আমাদের জন্য একটু সুবিধা হয়। আহ একজন একটু আগ্রহ নিয়ে বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। ডার্মাটম হচ্ছে এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই সিঙ্গেল স্পাইনাল নার্ভ, মানে স্কিনের যে এরিয়া দিয়ে একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভ যায় সেটাকে বলা হয় ডার্মাটম। আর এরিয়া অফ মাসল, ঠিক আছে, সাপ্লাইড বাই সিঙ্গেল স্পাইনাল নার্ভ, মাসল যে একটা গ্রুপ অফ মাসলকে যখন সাপ্লাই দেয় তখন সেটাকে বলা হয় মায়োটম। একটা হচ্ছে আচ্ছা, সেন্সরি, একটা হচ্ছে ধন্যবাদ। মোটর। আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি না কথাগুলো? জি স্যার। আচ্ছা, যদি সবাই বুঝতে পারি তাহলে ওকে, আমরা আর এটা ডিটেলস আলোচনায় গেলাম না, জাস্ট আমাদের এটা চেক আউট করতে হবে। আপনারা দেখেন দিস ইজ, এটা একটা ছবি, যে এই ছবিতে কালার প্রিন্ট করে দেওয়া আছে এবং এইখানে আপনার নার্ভ রুট গুলোর ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। যে দেখেন ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ 1 2 3, তো ক্রেনিয়াল নার্ভ 2 3 কোথায় সাপ্লাই দিচ্ছে, 3 4 কোথায় সাপ্লাই দিচ্ছে, তারপরে থোরাসিক 1 কোথায় সাপ্লাই দিচ্ছে, এই জিনিসগুলো। তো আপনি যদি দেখেন এইখানে টাচ করে দেখলেন, টাচ সেন্সেশন অ্যাবসেন্ট নাই, সে বুঝতে পারতেছে না। চামড়ার উপর দিয়ে, ডার্মা মানে হচ্ছে চামড়া, হ্যাঁ, ডার্মাটম হচ্ছে এরিয়া অফ দা স্কিন, স্কিনের এরিয়া। তো এরিয়াতে আপনি দেখে বুঝলেন যে তার এইখানে সেন্সেশন ঠিক মতো পাচ্ছে না, কম বেশি। আপনি কিন্তু সহজে আইডেন্টিফিকেশন করতে পারবেন যে আসলে এই নার্ভটাতে প্রবলেম, এই নার্ভ রুটটাতে প্রবলেম, ঠিক না? তো এইভাবে আমরা কিন্তু সহজেই এই ডার্মাটমটাকে এই কাজে লাগাইতে পারি। যে কারণে আমাদের ফিজিওথেরাপি, নিউরো ফিজিওথেরাপি এন্ড অলসো এমএসকে ফিজিওথেরাপির ক্ষেত্রে এই যে ডার্মাটমটা খুব ইম্পর্টেন্ট, যে কোথায় সাপ্লাই হয়েছে সেই জায়গাটা আইডেন্টিফাই করা, এটা খুব ভালোভাবে ফিগার আউট করতে হয় ব্রেইনে, তাই না? তাহলে আমাদের এই আইডেন্টিফিকেশনটা খুব সহজ হয়। এখানে ছবিটা সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, আর হচ্ছে মায়োটম ক্ষেত্রে যিনি বলেছেন তিনি অলরেডি বলেই দিয়েছেন যে মায়োটমের ক্ষেত্রে আমরা যখন দেখি যে এখানে কতগুলো গ্রুপ অফ মাসল বা মাসলের কি হয় সাপ্লাই দেয়, এবং এই নার্ভের কারণে ওই মাসল গুলো হয়তো ফ্লেক্সটেনশন, এক্সটেনশন বা অন্য টাইপস অফ সিনার্জিস্ট মুভমেন্ট গুলো সে করে থাকে। তো সুতরাং এই নার্ভের সাথে কিন্তু আপনার মাসল এবং হচ্ছে স্কিন দুইটারই খুব ভালো সম্পর্ক। তা আপনি যখন আমরা হচ্ছে বলি যে রেফার্ড পেইন হয়, এই রেফার্ড পেইন হয় কিভাবে হয়, এভাবেই কিন্তু হয়। কারণ ওই যে ধরেন একটা, যেমন লাম্বার 5 ওটা ডক্সিফ্লেকশনে কাজ করে, এখানে লেখা আছে দেখেন, ডরসিফ্লেকশনে কাজ করে। এখন ডরসিফ্লেকশনে আপনি কাজ করতে যেয়ে দেখলেন যে তার সেন্সেশনটা ঠিক মতো হচ্ছে না, ওইখানে অনুভূতিটা ঠিক মতো নাই, তখন আপনি কি বুঝবেন যে তার লাম্বার 5 এ প্রবলেম আছে? তো এইটা আপনি সহজে ফাইন্ড আউট করতে পারতেছেন। তো এই জন্য যে কোন মাসলটা প্রবলেম, সেই মাসলটা যদি আপনি পেইনও দেখেন, হ্যাঁ, সেই পেইনটাও আপনি এই মায়োটম এবং ডার্মাটম সম্পর্কে যদি ভালো ধারণা থাকে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো এই মায়োটম এন্ড ডার্মাটম আমাদের মাস্কুলোস্কেলেটালে যেরকম খুব ইম্পর্টেন্ট রোল ভূমিকা পালন করে, নিউরো ফিজিওথেরাপিতেও খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে অ্যাসেসমেন্টের জন্য। আচ্ছা, এইখানে একটা চার্ট দেওয়া আছে, নার্ভ রুট, ডার্মাটম, মায়োটম, রিফ্লেক্স এন্ড প্যারাস্থেটিক এরিয়া। এটার উপরে আমরা এই চার্টটাতে আসবো, তার আগে আমরা হচ্ছে একটা জিনিস একটু দেখে আসি। সেটা হচ্ছে এই বিষয়টা, এইখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সবার কাছে এই ছবিটা পরিচিত, যে আমরা একটা হ্যামার দিয়ে নি জার্ক টেস্ট করে আসি, তাই না? সবাই তো আমরা করি, এইটা চেম্বারে করে থাকি আমরা। সেটা মাসকুলার পেশেন্ট হইলেও করি, আবার হচ্ছে নিউরো পেশেন্ট হইলেও করি, করি না আমরা সবাই? জি স্যার। তো এইটা আমরা কি টেস্ট করি এখানে, এটা দিয়ে টেস্ট করি কি? রিফ্লেক্স টেস্ট করি স্যার। আচ্ছা, আমরা জার্ক টেস্ট করি কিভাবে?
স্যার এটা নি জার্ক টেস্ট করি আর কি, ওটা জানতে চাচ্ছিলেন? হ্যামার দিয়ে জার্ক টেস্ট করি স্যার। আচ্ছা, তাহলে ঝার্ক আর রিফ্লেক্সের মধ্যে কি রিলেশন? স্যার দুইটা সম্ভবত খুবই রিলেটেড টার্ম আর কি। তো এর মধ্যে জার্ক হচ্ছে মানে আনওয়ান্টেড, মানে জার্কের যেরকম বাংলা হয় যে কম্পন জাতীয় মুভমেন্ট, আর রিফ্লেক্স সম্ভবত ওই যে ইনভলেন্টারি যেহেতু বিষয়টা হয়, এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে করে না, স্টিমুলাসের সাথে ইনভলেন্টারিলি হয়ে যায়। আচ্ছা, আপনি মনে হয় স্টুডেন্ট তাই না, যিনি বলছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। শুনেন, নি জার্কটাও এক ধরনের রিফ্লেক্স, হ্যাঁ, এটা নামই নি জার্ক রিফ্লেক্স। ঠিক আছে, আপনাদের যাতে একটু কনফিউশনে আসে যে কারণে বলছিলাম নি জার্ক, এন্ড এইটাও ওয়ান টাইপ অফ রিফ্লেক্স। তো এটা আমরা একটু মনে করে দিলাম, রিফ্লেক্স মানে হচ্ছে অ্যান ইনভলান্টারি মুভমেন্ট ডিউ টু এন স্টিমুলাস। আপনি চাইতেছেন না কিন্তু এইটা হবেই, এই ধরনের প্রতিক্রিয়া, এটাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয় বাংলাতে। এই ধরনের প্রতিবর্তী ক্রিয়া, এটাকে আমরা বলি রিফ্লেক্স। তো ধরেন একটা মশায় বসছে, আপনি সাথে সাথে একটা থাপ্পড় মেরে দিলেন, দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ রিফ্লেক্স। তো আপনি যখন নি ঝার্ক, নিতে হাঁটুতে এরকম হ্যামার দিয়ে বাড়ি দিলেন, সাথে সাথে দেখবেন এটা কেঁপে উঠতেছে। তো দিস ইজ রিফ্লেক্স, এটাও এক ধরনের রিফ্লেক্স, এবং সেটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটার একটা ফিগার আউট হচ্ছে এইটা। তো আমরা এই নিয়ে আরো কথা বলবো, তার আগে আমরা রিফ্লেক্সটা একটু বুঝে নিলাম। তো এইখানে আমাদের এই যে চার্টটা, এই চার্টটাতে এই রিফ্লেক্সটা কাজে লাগবে। দেখেন এখানে নার্ভ রুট দেওয়া আছে, ডার্মাটম দেওয়া আছে, মায়োটম দেওয়া আছে, রিফ্লেক্স কিভাবে আছে কিনা সেটা দেওয়া আছে, মানে চেক করার উপায় আছে কিনা, প্যারাস্থেসিয়া। আচ্ছা, প্যারাস্থেসিয়া কি কাকে বলে, বা প্যারাস্থেসিয়া জিনিসটা কি একটু বলেন কেউ? একজন বলেন না। স্যার লোয়ার লিম্বে সেন্সরি লস। আচ্ছা, এটা লোয়ার লিম্বে সেন্সরি লস হলে সেটাকে প্যারাস্থেসিয়া বলে। আচ্ছা, অন্য কেউ আছেন একটু বলবেন এটা? সেন্সরি ডিমিনিশড। মিনস হচ্ছে সেঞ্চুরি আপনার ইম্পেয়ারমেন্ট থাকবে, ফুল নাও থাকতে পারে, জাস্ট সেঞ্চুরি কম থাকবে আর কি, সেন্সিটিভিটি কম থাকবে এরকম। আচ্ছা, এটা আপনি কিভাবে বুঝবেন একটা রোগী থেকে, আপনি কিভাবে বুঝবেন রোগীর বয়ান এটা থেকে হলো কিভাবে বুঝবেন যে আপনার তার হচ্ছে প্যারাস্থেসিয়া আছে ডিফারেন্ট কিনা? একটা লিম্ব থাকবে, ভালো লিম্বের সাথে আমরা করতে পারি আর কি ডিফারেন্সটা। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্যারাস্থেসিয়া স্যার হচ্ছে আমি এক একটু ধরনের শেয়ার করবো স্যার। অ্যাবনর্মাল সেন্সেশন। জি বলেন। স্যার প্যারাস্থেসিয়া হচ্ছে যে কমলা লেবু খেয়ে, যে কমলা লেবুর যে চুলকাটা আছে, খালটা আছে, ওইটা যদি আমার চামড়ার মধ্যে দেওয়া হয়, তখন যে ধরনের একটা সেন্সেশন আসবে, এরকম একটা অনুভূতি পাওয়া যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, যে এটা একটা অ্যাবনর্মাল সেন্সেশন। হ্যাঁ, এটা কি ধরনের অ্যাবনর্মাল সেন্সেশন হতে পারে? এটা টিংলিং জাতীয় টিংস হতে পারে, বা প্রিকিং, হ্যাঁ প্রিকিং হইতে পারে। প্রিকিং মানে কি, পিনস এন্ড নিডল, আপনাকে ওই যে লেবু জ্বালা দিলে একটু জ্বালা করে তাই না, এরকম আর কি। এটা পিনস এন্ড নিডল, একটা সুচ দিয়ে আপনি খোঁচালেন, তখন এক ধরনের একটা যে অনুভূতি হয় এই টাইপের। তো এটা সব সময় হতে থাকে, তখন আপনার হচ্ছে তার এটা প্যারাস্থেসিয়া আমরা বলে থাকি। যে এই হচ্ছে সেন্সেশনের ধরন। হ্যাঁ, যতক্ষণ আপনারা যত প্র্যাকটিস লেভেলে উপরে চলে যাবেন, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি বইয়ের বর্ণনার কোনো প্রয়োজন নাই, তখন আপনার প্রয়োজন হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি এটা কিভাবে বুঝবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি তো এটা অ্যাপ্লাই করে রোগীকে ট্রিটমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট করবেন, তো আপনার ওই বইয়ের ডেফিনেশন খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা মনে রাখা যে অ্যাকচুয়ালি প্যারাস্থেসিয়া জিনিসটা কি। হ্যাঁ, এনিওয়ে, তো এই প্যারাস্থেসিয়া আছে কিনা এটা চেক আউট করা। তো এখন দেখেন এখানে যেটা দেওয়া আছে, C1 এ ডার্মাটম নাই, নান, মায়োটম নাই, নান, রিফ্লেক্সও নাই, প্যারাস্থেসিয়াও নাই। C2 অর্থাৎ ক্রেনিয়াল 2 নার্ভ যে রুট, যেটা সেখানে ডার্মাটম হচ্ছে অক্সিপিটাল প্রোটিউবারেন্স, মায়োটম হচ্ছে লঙ্গাস কয়লি, SCM রেক্টাস ক্যাপিটালিস, তারপরে হচ্ছে রিফ্লেক্স এখানে নাই, প্যারাস্থেসিয়া নাই। তো এই যে চারটা, এই চারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে নিউরো অ্যাসেসমেন্ট করতে চান তাদের জন্য। প্রত্যেকটারই কোথায় আছে কোথায় নাই এই জিনিসগুলো, যেমন আমাদের ট্রিগার ফিঙ্গার হয়, এবং হচ্ছে সেইখানে আমাদের নার্ভ কিন্তু জড়িত থাকে।
তো এখানে C7, C6, C8 এই তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিসের জন্য। এবং এইটার মায়োটম গুলো সাপ্লাই হচ্ছে বাইসেপসে, সুপিনেটরসে, তারপরে রিস্ট এক্সটেন্সরে, রিফ্লেক্সাস হচ্ছে বাইসেপস ব্রাকিওকার্ডিয়ালিসে, আর হচ্ছে প্যারাস্থিসিয়া এখানে নান। তো এরকম প্রত্যেকটারই এরকম বর্ণনা আছে, এই বর্ণনাগুলো একটু আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনার জন্য নিউরো অ্যাসেসমেন্টে প্রয়োজন হয়। কিভাবে প্রয়োজন হয় সেটা তো অলরেডি বললামই, যে আপনি এই চারটা থেকে অ্যাটলিস্ট মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। আপনার কিন্তু রুগী অনেকক্ষণ ধরে অবজার্ভ করার কোনো প্রয়োজন নাই। আপনি মোটামুটি ধরলেই যদি আপনার এই ডার্মাটম, মায়োটম এন্ড রিফ্লেক্স আপনি বুঝতে পারেন, এন্ড প্যারাস্থেসিয়া যদি আপনি ক্লিয়ারলি আইডিয়া থাকে, তাহলে আপনার এটা বোঝা শেষ যে এটা এখানে আছে ওইখানে আছে। যেমন আপনি থাম্বে যদি আপনি দেখেন যে প্যারাস্থেসিয়া আছে, এবং থাম্ব ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স, এই দুই আঙ্গুলে যদি আপনি প্যারাস্থেসিয়া দেখেন, আপনি একদম চোখ বন্ধ করে দেবেন, তার C6 প্রবলেম আছে, তার C6 নার্ভ রুটে অবশ্যই প্রবলেম আছে, সেখানে হতে পারে তার নার্ভ রুট কম্প্রেশন আছে। এই তাই আপনার কিন্তু অনেক লম্বা তার এই হিস্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি অল্প সময়ের মধ্যেই আইডিয়া করতে পারলেন। আমি এই সংক্ষেপে আপনাদেরকে বললাম। আমি আগেই বলছি, আপনারা হয়তো পরে বলবেন যে ডিটেলস কেন কথা বললো না। অ্যাকচুয়ালি ডিটেলস, আমার তো ক্লাসটা নার্ভ রুট ডার্মাটমের মধ্যে উপরে না, আমার ক্লাসটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের উপরে। তো এখানে অ্যাসেসমেন্টের জন্য কি কি জিনিস লাগবে বা কি কি জিনিস আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার বিষয়, এবং এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করার বিষয়। আর বাদ বাকি আপনারা ডিটেলস হচ্ছে প্রত্যেকটা জিনিস যারা জানেন তো ভালো, যারা জানেন না তারা জেনে নিবেন অথবা শেয়ার করবেন, এই আর কি। এরপরে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাসল টোন আর একটা হচ্ছে মাসল স্ট্রেংথ। কেন এইটা আসতেছে এটা আমি একটু পরে, আমাদের মাসল টোন অ্যাসেসমেন্ট আছে, এর আগে আপনাদের সাথে একটু আলোচনা করে নেওয়া দরকার। আমাকে একটু বলতে পারবেন একজন যে মাসল টোন বলতে আমরা কি বুঝে থাকি? যিনি জানেন একজন বলেন। সবাইকে আছেন না চলে গেছেন? স্যার, মাসেলের মধ্যে সব সময় যেই একটা নরমাল ন্যাচারালি যেই একটা কন্ট্রাক্ট অবস্থা থাকে ওইটা হচ্ছে মাসেল টোন। হুম, মাসেল কন্ট্রাক্ট অবস্থা থাকবে না? মাসেল রিল্যাক্স পজিশনে, মানে রিল্যাক্স থাকলে তার ভিতরে যে একটা টোন থাকে, মানে এটা আসলে মাসেল টোন। স্যার, যে টেনশনটা থাকে, টান টান যে অবস্থা টেনশনটা থাকে আর কি। জি, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আমরা বাকিরা সবাই বুঝতে পারছি না বিষয়টা? জি ভাই স্যার। আপনারা রেসপন্স করেন না, না বুঝলেও বলেন, বুঝলেও বলেন, রেসপন্স না করলে কেমনে হবে? স্যার বুঝেছি। জি, থ্যাংক ইউ। তাহলে আমি আর এটা ডিটেলস আলোচনায় গেলাম না। তা এখানে বলাই আছে মাসল টোন ইজ ডিফাইন্ড অ্যাজ আ টেনশন ইন এ মাসল রেস্ট, মাসল এট রেস্ট। একটা মাসলকে আপনি যখন রেস্টিং পজিশনে রাখবেন তখন তার টান, তার মাসল ফাইবারের টানটা দেখবেন যে তার টানটা কি, সে কি টান টান আছে নাকি কম টান আছে নাকি একদমই টানই নাই। এগুলোর উপর ভিত্তি করে আমরা মাসল টোন গুলোকে ভাগ করে ফেলি, হাইপার টোন, হাইপোটোন, নরমাল, তাই না? আচ্ছা, আর মাসল অনেকে আবার হচ্ছে এই মাসল টোনে মাসল স্ট্রেংথের মধ্যে গুলায় ফেলে, এটা কিন্তু গুলানোর কোনো সুযোগ নাই। মাসল স্ট্রেংথ কিন্তু পৃথক জিনিস। যে মাসল স্ট্রেংথ ইজ ডিফাইন্ড দ্য মাসলস অ্যাবিলিটি টু কন্ট্রাক্ট এন্ড ক্রিয়েট ফোর্স ইন রেসপন্স টু রেজিস্ট্যান্স। তাহলে আপনার হাতকে আমি বাধা দিলাম, আপনি বাধা প্রতিরোধ করে হাতটা উঠাইতে চাইতেছেন, এটা আপনি পারতেছেন কিনা, এটা আপনার মাসল স্ট্রেংথ। কিন্তু মাসল টোন হচ্ছে আপনি হাতটা বিশ্রামরত অবস্থায় আমি আপনার মাসলসটা দেখবো যে এটা টোন ঠিক আছে কিনা। তাহলে একটা হচ্ছে রেস্টিং পজিশন আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স পজিশনে আমরা পরিমাপ করে থাকি। তা কাজেই দুইটাকে এক করার কোনো সুযোগ নাই, এবং একটা দিয়ে আরেকটা আইডিয়া করার কিছু নাই। তার মাসল টোন ওকে আছে বলেই যে তার মাসল স্ট্রেংথ ওকে থাকবে এরকম কোনো বিষয় নাই। আর মাসল স্ট্রেংথ ওকে আছে বলে যে মাসল টোন ঠিক থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। আচ্ছা, এইখানে এইখানে যেই L1, L5, S1 এগুলো বর্ণনা আছে, এটা মূলত উপরের এই চকটা, যে ছকটা ছিল এই ছকটারই হচ্ছে অংশ। আমি মাঝখানে আবার একটা জিনিস দিয়ে দিয়েছি আপনাদের বোঝার জন্য, এখানে নিয়ে আসা, অন্য কিছু না। তো এইখানে দেখেন ওই যে নি জার্ক, আমি যে জার্কের কথা বলছিলাম, নি জার্ক, হ্যামস্ট্রিং জার্ক, টেন্ডো অ্যাকিলিস, এই জার্ক গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে রিফ্লেক্স। এরপরে আসেন মোটর অ্যাসেসমেন্ট। মোটর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের
রাইট অ্যান্ড লেফট দুইটা, যেহেতু আমাদের দুই পাশের হচ্ছে এক্সট্রিমিটিস আছে, তো রাইট এক্সট্রিমিটিস গুলো আমরা এক পাশে রেখে রাইট লেফট এক্সট্রিমিটিস গুলো আরেক পাশে রাখি। এখানে দেখেন এ আর ও এম দেওয়া আছে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, পি আর ও এম আছে প্যাসিভ রেঞ্জ অফ মোশন, এই পাশেও একই রকম। তো এগুলোর হচ্ছে হিপ জয়েন্টের ক্ষেত্রে, এক্সটেনশনের ক্ষেত্রে, অ্যাবডাকশনের ক্ষেত্রে, এগুলোতে আমরা সবগুলো পরিমাপ করে তার এই রেঞ্জ অফ মোশনটা আমরা চেক আউট করি মোটর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এই রেঞ্জ অফ মোশন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, আপনাদের সবার নিশ্চয় মনে আছে, একদিন একটু বলেন তো যাতে সবার মনে গনিমিটার। পড়ে যায়। জি, গনিওমিটার স্যার। জি জি, আমাদের সবার চেম্বারে গনিমিটার আছে, আমরা সবাই ব্যবহার করি, তাই না? অথবা আমাদের প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা মোটামুটি চোখ দিয়ে বলে দিতে পারি, এই জন্য আমরা গনিমিটার রাখার প্রয়োজন পড়ে না। তবে যারা নিউরো ফিজিওথেরাপি প্র্যাকটিস করেন তারা একটু এটা রাখেন, কারণ খুব বেশি চোখ দিয়ে এক্সারসাইজ ভালো না। হ্যাঁ, একটু ইনস্ট্রুমেন্ট রাখাটাও জরুরি। তো যাই হোক, এরপরে মাসল টোন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটু আগে বললাম মাসল টোন জিনিসটা কি, এবং এগুলোর ক্ষেত্রে আপনার হিপ জয়েন্টের ক্ষেত্রে যেরকম ফ্লেক্সর গ্রুপ আছে, এক্সটেন্সর গ্রুপ আছে, অ্যাবডাক্টর গ্রুপ, অ্যাডাক্টর গ্রুপ, ইন্টারনাল রোটেটরস, এক্সটার্নাল রোটেটরস গ্রুপ গুলো আছে, এগুলোর মাসল টোন গুলো আপনি রেস্টিং পজিশনে চেক আউট করবেন। যদি তার হিপের সমস্যা থাকে, যদি নি জয়েন্টের প্রবলেম থাকে, তার ফ্লেক্সর এক্সটেন্সর গ্রুপ গুলো চেক আউট করবেন। অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে ডরসি ফ্লেক্সর গ্রুপ, প্ল্যান্টার ফ্লেক্সর গ্রুপ, ইনভার্টার্স এন্ড এবার্টার্স গ্রুপ গুলো আছে, এগুলোর হচ্ছে মাসল টোন চেক আউট করবেন। এগুলো আমাদের নিউরো ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অবশ্যই চেক আউট করা করণীয়, কর্তব্য। কেন কর্তব্য সেটা আমরা একটু কিছুক্ষণ আগেই হচ্ছে ডার্মাটোম, মায়োটোম, নার্ভ রুট যখন আমরা পড়ে আসছি তখন কিন্তু আমরা দেখে আসছি। এবং এইগুলো চেক আউট করার পরে আপনি এখানে কমেন্ট লিখবেন, যে কমেন্টে আপনি পাইলেন যে এই জায়গাটাতে সমস্যা আছে, তার রিস্ট ফ্লেক্সরে মাসল টোন ঠিক নাই বা রিস্ট এক্সটেন্সরে মাসল গুলো ঠিক নাই, এজ এক্সাম্পল আপনি এটা লিখে দিবেন। এখানে কিন্তু লেখা আছে যে পারফর্ম passive movement of this limb being tested. Tone can be hypertonic, normal, hypertonic of or dystonic. যেটা আমি বলছি, আপনি যে আমাদের টোন গুলো অনেকগুলো ভাবে ক্লাসিফাইড, এটার জন্যই আপনাদেরকে প্রথমে মাঝখানে এই সময় নিয়ে এই কথাগুলো আলোচনা করে নিলাম। এবার ক্লিনিক্যাল রেটিং স্কেল ফর টোন, আমাদের এখানে 5টা গ্রেড আছে, গ্রেড 0 থেকে 4 পর্যন্ত। 0তে আছে প্লাসিডিটি, যেটার ফিচারটা হচ্ছে কমপ্লিট লস অফ নিউরোমাসকুলার ইন্টিগ্রিটি, এলএমএন লেশন, তাই না? এলএমএন সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? একজন একটু বলে দেন তো ভাই। স্যার লোয়ার মোটর নিউরন লেশন। জি, লোয়ার মোটর নিউরন লেশন, আর একটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন, তো আমরা মোটামুটি সবাইগুলো জানি। তাহলে আপনি যখন দেখেন হাইপারটনিসিটি আছে, তাহলে ডিক্রিজ নিউরোমাসকুলার ইন্টিগ্রিটি, তাহলে নিউরোমাসকুলার যে ঐক্যবদ্ধতা এটা কমে গেছে, এটা কমে গেলে আপনার কি হবে? হাইপারটনিসিটি হবে। আবার নিউরোমাসকুলার ইন্টিগ্রিটি, এটা যদি আপনি দেখেন যে নর্মাল আছে, তাহলে কিন্তু আপনার গ্রেড 2 তে আছে। গ্রেড 2 নর্মাল, 3 হলে হাইপার, 1 হলে হাইপো, 0 হলে প্লাসিড। গ্রেড 4 সিভিয়ার হাইপারটনিসিটি, এবং সেখানে কিন্তু দুইটার ক্ষেত্রে ইউএমএন 3 এবং হাইপার হলে আপার মোটর নিউরন, হাইপার সুপার হাইপার হইলো আপার মোটর নিউরন, আর যদি হাইপো হয় তাহলে লোয়ার মোটর নিউরন সেখানে লেশন থাকে। তাহলে দেখেন আপনি কিন্তু এইগুলা চেক করার মাধ্যমে, এই মাসল টোন চেক করার মাধ্যমে কিন্তু অনেক কিছু আইডেন্টিফাই করে ফেলতে পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে রিজিডিটিতে আমরা সবাই চেক করি যে মাসল রিজিডিটি আছে কিনা। এটা চেক করার জন্য আর আলাদা কিছু দরকার নেই, আপনি প্যালপেট করলে মোটামুটি চেক করতে পারবেন যে মাসল রিজিড কিনা। তারপরে হচ্ছে স্পাস্টিসিটি, আমরা সবাই তো এটা সহজে বুঝি না, একজন একটু আমাকে বোঝায় বলেন স্পাস্টিসিটি কি, কখন কিভাবে ডেভেলপ করে, বা স্পাস্টিসিটি আমরা কিভাবে বুঝতে পারতেছি? আমরা সবাই জানি এটা, বলেন বলেন, একজন একটু বলেন, স্যার তাহলে তো আমরা আপার সবাই মোটর ঘুমায় পড়বো। নিউরন লেশন হলে স্যার। না না, সেটা তো বুঝছি, আপনি তো স্টুডেন্ট মনে হয়, আপনি বললেন না, একজন পেশাজীবী বলেন। এই যে মনে হয় এখানে ঢুকে বসে তারপরে হচ্ছে অন্য কাজ করতেছেন পেশাজীবীরা, একটু বলেন একজন দুজন, নাহলে কেমনে বলবো যে আপনারা জাগ্রত আছেন। মাসল টোন ইনক্রিজড হয়ে যাওয়া স্যার, মাসল
টোন যখন বেশি ইনক্রিজড হয় তখন সেটাকে স্পাস্টিসিটি বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক বেশি হয়, কিন্তু এটা গ্রুপ অফ মাসলের ক্ষেত্রে হয়, তাই না? আমরা যখন হাইপারটনিক বলতেছি তখন কিন্তু আমরা একটা মাসলকে বলতেছি, কিন্তু যখন এটা এই পুরো মাসল গ্রুপটাই এফেক্টেড হয়ে যাচ্ছে তখন সেখানে আমরা বলছি যে স্পাস্টিসিটি ডেভেলপ করতেছে। এবং আমাদের একটা মজার বিষয় হচ্ছে, আমাদের দেখবেন যে স্পাস্টিসিটির ওষুধ আর মাসল স্পাজমের ওষুধ কিন্তু আলাদা। যখন ডাক্তাররা ড্রাগ গুলো দেয় তখন দুইটা ড্রাগ আলাদা হওয়ার কথা ছিল, দুইটা ড্রাগের ধরনও আলাদা। কিন্তু বাংলাদেশে এই স্পাস্টিসিটির ওষুধ দিয়েই দেখবেন মাসল স্পাজমের জন্য দিয়ে রাখে, এই যে ব্যাকলোটেনিনজি, হ্যাঁ, সব ক্ষেত্রে দিয়ে রাখে। তো এইগুলো আসলে ঠিক না। সবারই, নট অনলি আমাদের প্রফেশনাল বাট অলসো এই এমবিবিএস গ্রুপ, সবারই কিন্তু এই জিনিসগুলো তফাৎগুলো ভালো করে বোঝা উচিত ছিল। এনিওয়ে, মডিফাইড অ্যাসর্ট স্কেল, এটা আরেকটা স্কেল। এই স্কেলটা, এখানে কয়েকটা স্কেল দেওয়া আছে, জাস্ট এই স্কেলটারও 0 থেকে 4 পর্যন্ত আছে, এবং একটা দিয়েও আপনি মাসল চাইলে অ্যাসেসমেন্ট করতে পারেন। এই হচ্ছে বিষয়। ভলান্টারি কন্ট্রোল অ্যাসেসমেন্ট, ভলান্টারি কন্ট্রোল অ্যাসেসমেন্ট বলতে বোঝায়, আমরা যদি ইনভলান্টারি বলি তাহলে হচ্ছে অনৈচ্ছিক, আর ভলান্টারি হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ যেগুলো আপনি নিজে নিজে নাড়াতে পারবেন সেই লিম্ব গুলো বা সেই মাসল গ্রুপ গুলোকে আপনি চেক করবেন। তো ক্রাইটেরিয়া আছে ভলান্টারি কন্ট্রোল অ্যাসেসমেন্ট গ্রুপের। একটা হচ্ছে প্রেজেন্স অফ স্পাস্টিসিটি, পজিটিভ বেভেনস্কি সাইন, প্রেজেন্স অফ synergy pattern, quality of performance of any position in the criteria of scoring. তো সোজা বাংলায় কথা হচ্ছে, আপনি যে মাসলটা নাড়াইতে যায় দেখলেন যে মাংসটা টাইট হয়ে আছে, রিজিড হয়ে যায় আছে, আপনি চেক করে বুঝতে পারলেন যার স্পাস্টিসিটি গ্রো করছে, ডেভেলপ করছে। বেভেনস্কি সাইন আমরা সবাই চেক আউট করি, পায়ে একটা জিনিস দিয়ে চেক আউট করি। তো এই জিনিসগুলো যখন আপনি পজিটিভ দেখলেন তখন কিন্তু আপনি তার বুঝতে পারলেন যে তার ভলান্টারি কন্ট্রোলটা কিরকম আছে ওভারঅল। এরপরে হচ্ছে ব্রাইনস্টর্ম গ্রেডিস আছে, এখানে আরেকটা গ্রেডিং আছে, অনেকগুলো গ্রেডিং, সবগুলোই ব্যবহার করতে হয় এরকম না, যেটা সবচেয়ে আপনার জন্য সুইটেবল মনে হয় রোগীর ক্ষেত্রে সেটা ব্যবহার করলেই হয়। এরপরে আসে মাসল স্ট্রেংথ অ্যাসেসমেন্ট, যেটা আমরা বললাম। আচ্ছা, মাসল স্ট্রেংথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা সবাই একটা স্কেল ব্যবহার করি। স্কেলটার নাম একজন বলে দেন যাতে করে সবার মনে পড়ে যায়, প্লিজ একজন একটু বলেন। অক্সফোর্ড মাসল গ্রেডিং স্কেল। জি, আমাদের সবার নিশ্চয়ই মনে পড়ে গেছে অক্সফোর্ড মাসল গ্রেডিং সিস্টেম। এটার মাধ্যমে আমরা এই মাসল স্ট্রেংথটা অ্যাসেস করে থাকি। তো সেটা করেও আমরা এইভাবে এখানে ফিল আপ করে রাখবো, কারণ এই মাসল স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি যদি দেখেন যে একটা মাসল স্ট্রেংথ কম আছে, তাহলে তার মাসল স্ট্রেংথটা বাড়াইতে হবে। আপনি যদি দেখেন যে তার একটা মাসল টোন এরকম আছে, তাহলে হাইপার থাকলে তাকে নর্মাল পজিশনে আনতে হবে, হাইপো থাকলে তাকে বাড়ায় নর্মালে আনতে হবে। তো সুতরাং আপনার এগুলো কিন্তু আপনার ট্রিটমেন্টের জন্যই প্রয়োজনীয়। আপনার ট্রিটমেন্ট কিরকম হবে সেটা নির্ভর করে এই অ্যাসেসমেন্টের উপরে। কারণ আপনি অ্যাসেসমেন্ট যদি ঠিকমতো না করে থাকেন, কোন মাসলটা আসলে স্ট্রেংথ আছে কোনটা নাই, এইটা এখন এখানে একটা মজার বিষয় আছে। দেখেন, আপনি যখন অ্যাসেসমেন্ট করতে বলছে তখন এখানে কিন্তু আলাদা আলাদা করে দেখেন, ফ্লেক্সর গ্রুপ, এক্সটেন্সর গ্রুপ, অ্যাবডাক্টর গ্রুপ, অ্যাডাক্টর গ্রুপ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মাসল স্ট্রেংথ চেক আউট করার কথা। কিন্তু আমরা বাস্তবে যখন মাসল স্ট্রেংথ দেখি তখন কি আমরা এভাবে আলাদা করে মাসল গুলো দেখে থাকি? খুব খুব কম মানুষই এটা করে থাকে বা কম ফিজিওথেরাপিস্টই করে থাকে। কিন্তু আমাদের এইটা কিন্তু হচ্ছে মাসল গ্রুপ গুলো আলাদা আলাদা করে চেক আউট করতে হয়। এবং আপনারা জানেন একটা মাসল গ্রুপে একটা অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, তারপরে সিনার্জিস্ট, এরকম ক্লাসিফিকেশন থাকে। তো যেই কারণে আসলে কোন মাসলটা উইক এটা আইডেন্টিফাই করতে হয়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এইভাবে করি না। আমরা বলি যে তার পায়ে শক্তি কম, ডান পাশে শক্তি কম, বাম পায়ে, এগুলো একদমই হচ্ছে লেমেন টাইপের কথাবার্তা। অ্যাকচুয়ালি তার আমার ফ্লেক্সর গ্রুপে তার প্রবলেম আছে, ফ্লেক্সর গ্রুপে তার মাসল স্ট্রেংথ কম, তাহলে আমাকে ফ্লেক্সর গ্রুপের স্ট্রেংথেনিং করাইতে হবে। কিন্তু আমরা ফিজিওথেরাপি সেন্টারে কি করি, সমস্ত মাসল গুলার, লেগ মাসল বললে পুরো লেগ মাসলের স্ট্রেংথেনিং করাই, ডান হাত বললে পুরো ডান হাতের স্ট্রেংথেনিং করাই। কিন্তু বিষয়টা এরকম না, আপনার কোন জায়গায় কোন মাসল গ্রুপটা উইক সেটা আইডেন্টিফাই করে শুধুমাত্র ওই স্ট্রেংথেনিং এক্সারসাইজের মাধ্যমে শুধুমাত্র ওই গ্রুপটাকে আপনি স্ট্রেংথেনিং করাবেন। এজন্য এই সিঙ্গেল মাসল গ্রুপ স্ট্রেংথেনিং প্রসেস, সিঙ্গেল মাসল গ্রুপ স্ট্রেচিং প্রসেসটা আমাদের সকলের জানাটা খুব জরুরি। এই গেল এটা।
এরপরে আপনি এখানে অবশ্যই কমেন্ট লিখবেন যা যা আপনি পেয়েছেন, এই শখ পূরণ করে আপনি দেখলেন যে এইটার মাসল এই রকম আছে, তারপরে আপনি লিখলেন যে না হ্যাঁ ফ্লেক্সর গ্রুপ উইক আছে বা এক্সটেনশন গ্রুপ আর রিস্ট জয়েন্ট উইক আছে, ওইটা আপনি কমেন্টে লিখলেন এবং এই কমেন্টটাই উপরেই আপনি পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যান ডেভেলপ করবেন। এরপরে মেডিকেল রিসার্চ কাউন্সিল এমআরসি গ্রেডিং, এটার একটা গ্রেডিং আছে। তো এইটা আসলে ওই অক্সফোর্ড মাসল গ্রেডিং আর কি মূলত। এখানে ওই দেখেন 0 থেকে 5 পর্যন্ত, নো মুভমেন্ট, ফ্লিকার, তারপর গ্র্যাভিটি এলিমিনেটেড, এগুলো আমরা পড়ে আসছি সবাই। পজিটিভ নেগেটিভ মোটর আফার মোটর নিউরন সিনড্রোম। আচ্ছা, তো নেগেটিভ সাইন কি? যখন আপনি দেখবেন যে তার উইকনেস আছে, লস অফ ফিঙ্গার ডেক্সটারিটি, লস অফ সিলেক্টিভ কন্ট্রোল অফ লিম্ব মুভমেন্ট, এগুলো যখন দেখবেন লস কমে গেছে, তখন আপনি এগুলো ধরে নেবেন নেগেটিভ সাইন। আচ্ছা, এর আগে একটা কথা আছে এখানে দেখেন, গ্রিফ স্ট্রেংথ এন্ড পিঞ্চ স্ট্রেংথ অ্যাসেসমেন্ট হ্যান্ড ডায়নোমিটার। তো আমাদের এইখানে একটা ছবি ছিল, এই ছবিটা হচ্ছে ডায়নোমিটারের ছবি। হ্যাঁ, এটা আমাদের সবার চেম্বারে আশা করি আছে। তো এই ডায়নোমিটার দিয়ে আমরা গ্রিফ যে তার শক্তিটা অ্যাসেসমেন্ট করি, ঠিক আছে? তো এইটা দিয়ে এই যে এখানে দেখেন ইয়াতে উঠে যায় সে কতটুকু পর্যন্ত শক্তিশালী। এটা দিয়ে আপনি যেরকম এই গ্রিপের শক্তি বুঝতে পারবেন, অনুরূপ ভাবে তার হচ্ছে বোন ডেনসিটিও বুঝতে পারবেন, আইডিয়া করতে পারবেন আর কি। যেমন যাদের বোন ডেনসিটি কম থাকে তাদের কিন্তু এখানে শক্তি অনেক কম আসে। তো এইটা যদিও হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট টুল, প্যাথোলজিক্যাল না, তারপরেও আপনি এটার সাথে প্যাথোলজি রিলেট করতে পারবেন যদি আপনার এই কম্বিনেশন নলেজটা থেকে থাকে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ডায়নামিটার দিয়ে এখানে যে গ্রিফ স্ট্রেংথ এন্ড পিঞ্চ স্ট্রেংথ অ্যাসেসমেন্ট আপনি করে নিতে পারেন। আর যাদের ডায়নামিটার নাই তাদের ক্ষেত্রে কি করবেন, হাতে রুগীকে বলেন আপনার হাতে চেপে ধরে চাপ দিতে। তো আপনি ফিল করেন তার শক্তি কম না বেশি, সেক্ষেত্রে আপনার হাতই ম্যানুয়াল ডায়নামিটার, ওইভাবে দিয়েও চেক করতে পারেন। গেল এটা। তারপরে আছেন এখানে পজিটিভ সাইন কি কি আছে। পজিটিভ সাইন হচ্ছে এক্সাজারেটেড টনিক এন্ড ফেজিক স্ট্রেস রিফ্লেক্সেস, ফ্লেক্সর এক্সটেনসর স্পাজম, কো কন্ট্রাকশন। এগুলো হচ্ছে কি, এগুলো যা বলতেছি এগুলো হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ মোটর সাইন্স ইন আপার মোটর নিউরন সিনড্রোম। তো এই আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন এগুলো আমরা একদম সেকেন্ডারি পড়ে আসছি, পেইন পিরামিড পাথওয়ে, এবং সেটার কোন অংশ আপার মোটর ধরা হয়, কোন অংশ লোয়ার মোটর ধরা হয়, এগুলো আমরা সবই পড়ে আসছি। এখন আপার মোটর নিউরনের ক্ষেত্রে সিনড্রোম যদি কারো দেখা দেয় তখন নেগেটিভ সাইন গুলো কোনগুলো, পজিটিভ গুলো সাইন গুলো কোনগুলো, এগুলো একটা চার্ট এখানে দেওয়া আছে, এটা আপনার ক্ষেত্রে কাজে লাগবে। এরপর মাসল টাইটনেস এন্ড কন্ট্রাকচার অ্যাসেসমেন্ট, এটা আমরা হচ্ছে কিভাবে করি, আমরা মাসল টাইটনেসটা দেখি কি পুরো হাতেরটা দেখি, পুরা রিস্ট জয়েন্টটা দেখি, কি বলে ফোরআর্মের মাসল গুলো দেখি, আসলে এরকম না। এটা আপনি যখন চেক করবেন তখন এইভাবে ইন্ডিভিজুয়াল মাসল গুলো চেক করতে হয়। এখানে দেখেন নাম অনুযায়ী দেওয়া আছে, পেক্টোরালিস মাসল, বাইসেপস ব্রাকাই, ট্রাইসেপস ব্রাকাই, ফ্লেক্সর ডিজিটোরাম, এক্সটেনসর ডিজিটোরাম, তারপর লোয়ার এক্সট্রিমিটির ক্ষেত্রে ফ্লেক্সর রেক্টাস। এই জন্য পুরো গ্রুপ অফ মাসল দেখবেন, ইন্ডিভিজুয়াল মাসল দেখবেন যেটা টাইটনেস আছে কিনা আর কন্ট্রাকচার ডেভেলপ করছে কিনা, ঠিক আছে? জয়েন্টের ক্ষেত্রে জয়েন্ট স্টিফনেস আছে কিনা সেটা আমরা হচ্ছে এমএসকে প্র্যাকটিসের সময় দেখে থাকি। নিউরোফিজিওথেরাপির সময় অবশ্যই এই মাসল টাইটনেস এন্ড কন্ট্রাকচারটা চেক করাটা জরুরি। এটা হচ্ছে ওই হাত পা এরকম না, যে মাসল গ্রুপটা দেখবেন ওই মাসল গ্রুপটা দেখবেন। এবং এগুলোর আবার কিছু স্পেশাল টেস্ট নাম আছে, স্পেশাল টেস্ট দিয়েও দেখা যায়, যেরকম এই যে থমাস টেস্ট, এলি টেস্ট, হ্যাঁ, ওভার্স টেস্ট, এগুলো আমরা সবাই পড়ে আসছি। তো কাজে এগুলো নিয়ে আর বিস্তারিত কিছু নাই। আর এটার ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে এই যে রিফ্লেক্স বোঝানোর জন্য এটা অ্যাড করছিলাম আপনাদের এখানে, যে রিফ্লেক্সটা কিভাবে হয়। আপনি যখনই একটা হাতুড়ি দিয়ে নিতে আঘাত করবেন, সাথে সাথে একটা সেন্সরি সিগন্যাল ব্রেইনে যায়, ব্রেইন থেকে সেটা ঘুরে আবার মোটর নার্ভ দিয়ে, লাল রঙের এটা দিয়ে আবার এখানে এসে আসার পরেই পাটা কেঁপে ওঠে। তো বিষয়টা হচ্ছে এইটা, এটা যাদের বুঝতে কঠিন লাগে তারা সবসময় মশাটা মনে রাখবেন। একটা মশা বসার পর পর যখনই সে সুর ঢুকায় একটা সিগন্যাল ব্রেইনে যায়, ব্রেইন বলে ব্যথা, ব্যথার পরে সে বাম হাতকে বলে যে জোরে থাপ্পড় দে, সে জোরে থাপ্পড় দেয়, সাথে সাথে দেয়, এবং এটা 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আসলে রিফ্লেক্স। রিফ্লেক্স অন্য কোনো কঠিন কিছু না। তো এই রিফ্লেক্সটা আপনি অ্যাসেসমেন্ট করবেন। রিফ্লেক্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেকগুলো ইয়ে আছে, সেটার মধ্যে একটা হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স,
যেটাকে আমরা ক্লিনিক্যাল রেটিং স্কেল আর ডিটিআর দিয়ে বলে থাকি, সেখানে ক্ষেত্রে 0 থেকে 5 পর্যন্ত। যদি গ্রেড 0 হয় তখন কোনো রিফ্লেক্স থাকে না, অ্যাবসেন্ট থাকে। গ্রেড 1 থাকলে হাইপার রিফ্লেকশন, গ্রেড 2 নরমাল, গ্রেড 3 ব্রিক্স, গ্রেড 4 হচ্ছে হাইপার, আর গ্রেড 5 হচ্ছে ক্লোনাস। আচ্ছা, আমরা এটা যে বলতেছি টেন্ডন, একটু একজনকে বলেন তো যে টেন্ডন জিনিসটা যেন কি? স্যার একদম সহজ কথা যেটা বলি যে হচ্ছে মাসেল বোনস এর সাথে যেই ইয়েটার মাধ্যমে আটকে থাকে আরকি, ওটাই হচ্ছে টেন্ডন। আচ্ছা, এই জিনিসটা এটাই আর কি, একটা মাসলের গোড়া আর কি, যে গোড়াটা হাড়ের সাথে আটকায় থাকে, সংযুক্ত হয়ে থাকে, খুব শক্ত হয় এই অংশটা, এটাই হচ্ছে টেন্ডন। তো সেই টেন্ডনের কিন্তু রিফ্লেক্স আছে, সেই রিফ্লেক্সটা আপনি যখন চেক করবেন, চেক করলে এই যে গ্রেডিং স্কেল, এটার মাধ্যমে আপনি গ্রেডিং করবেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপার লিম্বের ক্ষেত্রে, লোয়ার লিম্বের ক্ষেত্রে এরকম আলাদা আলাদা চার্টে আপনি সেটা বসাবেন। এরপর রিফ্লেক্স প্যাটার্ন ইন ডিফারেন্ট নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস, এবার হচ্ছে আপনার এই যে এতক্ষণ তো আমরা গ্রসলি আলোচনা করছি যে এই রিফ্লেক্সটা এরকম হবে, ওইটা এরকম হবে, এগুলো চেক আউট করতে হবে। এবার হচ্ছে সমস্যা নিয়ে, যে মাসলস এর প্যাথোলজি যদি হয় তাহলে স্টেট রিফ্লেক্স আর ডিফ্রেসড ইন প্যারালাল টু লস অফ স্ট্রেংথ। আর যদি নিউরোমাসকুলার জাংশনের ক্ষেত্রে এই প্রবলেমটা আপনি পান, তখন রিফ্লেক্স গুলো কেমন হয়? নরমাল টু ডিক্রিজ ইন প্যারালাল টু লস অফ স্ট্রেংথ। মাসলের ক্ষেত্রে ইউজুয়ালি নরমাল, মেবি ডিক্রিজড ইন প্রপোর্শন অফ উইকনেস। পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে ডিমিনিশ টু অ্যাবসেন্ট, ইউজুয়ালি আউট অফ প্রপোর্শন টু উইকনেস। দিস ইজ বিকজ দ্য এফারেন্ট আর্ক ইজ ইনভলভড আর্লি ইন নিউরোপ্যাথি। নার্ভ রুটের ক্ষেত্রে তো এখন বুঝতেই পারতেছেন যে নিউরোলজিক্যাল যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলাতে রিফ্লেক্সের ধরনটা কিরকম সেইটারই বর্ণনা এখানে দেওয়া আছে। তো আপনারা এটা একটু দেখে নিবেন। এখানে যে অনেকগুলোই আছে, স্পাইনাল কর্ড এন্ড ব্রেইন স্টেম, তারপরে হচ্ছে কর্টিক্যাল স্পাইনাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডিয়াল, সেরিবেলাম, সাইকোজেনিক, প্রত্যেকটারই ধরন বর্ণনা করা আছে, তার রিফ্লেক্সের প্যাটার্নটা কিরকম, এই ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ধরনটা কেমন, এটা বর্ণনা করা আছে। আপনারা মোটামুটি এখানে পড়লেই বুঝতে পারবেন। এটা ছিল, এগুলো ছিল ডিপ রিফ্লেক্সের ক্ষেত্রে। হ্যাঁ, সুপারফিশিয়াল রিফ্লেক্সের ক্ষেত্রে আবার এরকম এই যে বিভিন্ন টেস্ট আছে, যেমন এই যে হপেনসাইন, প্লামার রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স, হ্যাঁ, এগুলো হচ্ছে টেস্ট করতে হয়। এরপরে এই রিফ্লেক্স গুলোর আপনি তো টেস্ট করে মোটামুটি ফাইন্ড আউট করতেই পারবেন। এরপর হচ্ছে প্রাইমিটিভ রিফ্লেক্সেস, এর মধ্যে অটোমেটিক রিফ্লেক্সেস আছে, যেগুলোর মধ্যে বাগ আছে, বাগগুলোর ধরন বর্ণনা করা আছে, অনসেট কখন হয়, ইন্টিগ্রেশন কখন হয়, টেস্ট আপনি কিভাবে করবেন, প্রসিডিউর কিভাবে করবেন, রেসপন্স অবজার্ভ কিভাবে করবেন, ফাংশনাল সিগনিফিকেন্স কি কি, ঠিক আছে, এই বর্ণনাগুলো এখানে আছে। স্পাইনাল কর্ড রিফ্লেক্সের ক্ষেত্রেও একই রকম, এরকম অনেকগুলো বর্ণনা আছে। এই বর্ণনাগুলো আপনাদেরকে হচ্ছে, আপনারা অবশ্যই এগুলো জানেন, যারা নিউরো প্র্যাকটিস করে থাকেন এগুলো অবশ্যই জানেন। জাস্ট নিউরো অ্যাসেসমেন্ট করতে হলে আপনাকে এই রিফ্লেক্স গুলো এলোবরেটলি হচ্ছে ধারণা থাকতে হবে, এবং হ্যান্ডস অন আপনাকে প্র্যাকটিস করে বোঝার সক্ষমতা থাকতে হবে। তো আমরা অনেকক্ষণ কথা বলেছি, রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? স্যার না স্পাস্টিসিটি স্যার, কি স্যার? যে বললেন মেডিসিন দেয়া হয়, এটা কি আসলে মেডিসিনে ভালো হয়? না, স্পাস্টিসিটি অ্যাকচুয়ালি মেডিসিনে ভালো এরকম না, কিন্তু মেডিসিনে হেল্প করে। ঠিক আছে, এখন আসলে স্পাস্টিসিটির আবার ধরন আছে। হ্যাঁ, এখন কিছু স্পাস্টিসিটি মেডিসিনে ভালো হয়ে যায়, কিন্তু সাধারণত ডিপ স্পাস্টিসিটি যেগুলো, এগুলো কোনো সময় মেডিসিনে ভালো হয় না, অবভিয়াসলি ম্যানুয়াল লাগে। এবং সেখানে অনেকে আবার হচ্ছে মেশিন থেরাপি যেটা আর কি, বা ইলেকট্রোথেরাপি, এগুলা দিয়ে ভালো করতে চায়, আসলে সেটাও হয় না। এই আর কি। তো তারপরে ওষুধ দেয় কেন? ওই যে কিছুটা তো প্রভাব কমে আসে ওষুধের কারণে, এটার জন্য ওষুধটা দেয়। তো কিন্তু মাসল স্পাজমের ওষুধ আর
স্পাস্টিসিটি ওষুধটা আলাদা, ওইটাই আমি ওখানে আপনাদের সামনে বলছিলাম আর কি। জি, আর কারো প্রশ্ন আছে? পার্মানেন্ট শর্টেনিং অফ সফট টিস্যু, এটা আসলে পার্মানেন্ট নাকি এটা মানে কোথা থেকে বললেন এটা? স্যার একটা বইয়ে পড়েছিলাম যে স্পাস্টিসিটির ডেফিনেশন ছিল হচ্ছে পার্মানেন্ট শর্টেনিং অফ সফট টিস্যু। না না না, এটা না। এটা স্পেসিফিক মানে হচ্ছে অ্যাবনর্মাল মাসল টাইটনেস ডিউ টু প্রোলং মাসল কন্ট্রাকশন, ঠিক আছে? প্রোলংড মাসল কন্ট্রাকশন, এইটার কারণে যদি আপনার মাসল টাইটনেসটা আপনার অ্যাবনর্মাল মনে হয়, সেটা হচ্ছে আপনার এই স্পাসিটি। এখন এই প্রোলং এই মাসল কন্ট্রাকশনটা অনেক কারণে হইতে পারে, তাই না? সেটা আপনার ব্রেন ড্যামেজের কারণে হতে পারে, স্পাইনাল কর্ডের ড্যামেজের কারণে হতে পারে, মোটর নার্ভস ড্যামেজের কারণে হতে পারে, তারপরে আপনার নিউরোলজিক্যাল কন্ডিশন আছে সেরিব্রাল পলসি, এটার কারণে হতে পারে। এরকম অনেকগুলো সমস্যার কারণে হতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি কিন্তু সময়ের কারণে হচ্ছে অনেক লম্বা আলোচনা করি নাই, অল্প আলোচনা করেছি। আমার এই লেকচারটা 4 সেশনের কথা ছিল, কিন্তু আসলে মানে এত ব্যস্ততার মধ্যে সময় বের করা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমি চিন্তা করলাম যে এটা তো ঝুলে রাখা ঠিক হবে না, এই জন্য শর্ট করে নিলাম আর কি। লেকচার গুলো সবগুলো দিয়েছি, কিন্তু বাড়াই দিয়ে আলোচনা কমিয়ে দিয়েছি। আপনাদের আগামীকাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে আগামীকাল। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করবো। এটা আমি আপনাদের ওখানে দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি দেখে যেটা আপনাদের মনে হয় একটু রিকল করে নিজেরা একটু দেখে নিবেন, তাহলে সহজ আপনাদের জন্য লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যতটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেকনিক শিখতে চান, এটার উপরে আসলে আপনার চিকিৎসা খুব একটা শুদ্ধ হবে তা না। আপনার অ্যাসেসমেন্টের উপরে চিকিৎসা শুদ্ধ হয়। আপনি যদি খুব সহজেই বুঝতে পারেন যে C6 নার্ভ রুটে প্রবলেম, এটা আপনি চাইলে একটা ম্যানুয়াল ডিস্ট্রাকশন দিয়েও ঠিক করে ফেলতে পারেন। কিন্তু আপনি যতক্ষণ বুঝতেই পারবেন না যে C6 এ প্রবলেম, আপনি ট্রাকশন দিবেন, আইআরআর দিবেন, তারপরে এসডব্লিউ দিবেন, কত কিছু দিবেন, কিন্তু দেখবেন 15-20 দিন লাগতেছে। কিন্তু আপনি যখন এটা বুঝে যাবেন, তখন আপনি বলেন ট্রাকশন লাগবে না, এই আপনি বসেন, আহ, ইয়াটা ধরে হচ্ছে মাথাটা একটু উঠাবেন, উঠায় নাড়া দিবেন, শেষ। তারপরে যদি আপনি জাস্ট মেকানিজম গুলো এবং এইটার প্যাটার্নটা ধরে অ্যাসেসমেন্টটা ঠিকভাবে করেন, আইডেন্টিফাই টেস্ট আপনার সহজ হয়, আপনার চিকিৎসা খুব সহজ, অল্প সময়ের মধ্যে আপনার ট্রিটমেন্ট শেষ। তো আপনাদের অনেকে হচ্ছে ওই যে বলে এটা ম্যাজিক ম্যাজিক, আসলে ম্যাজিক টেজিক কিছু না। যার আইডেন্টিফিকেশন যত ভালো, তার হচ্ছে ট্রিটমেন্ট খুব দ্রুত হবে এবং অল্প সময়ে রোগী ভালো হবে। আর যার আইডেন্টিফিকেশন ভালো না, তার দীর্ঘ সময় লাগবে এবং হচ্ছে রোগী আলটিমেটলি ভালো হবে না, যদি না তার কপাল ভালো থাকে। যেমন ভালোভাবে চলে, 6 মাসে এমনি অটোই ভালো হয়ে যায়। তো এইটা অনেকে ক্রেডিট নেয়, আসলে এগুলো ক্রেডিটের কিছুই না। আপনাকে আপনি যখন গ্রেড 2 তে যাবে, 3 তে যাবে, তখন আপনি ফেরত নিয়ে আসেন, আপনার ক্রেডিট। এই জন্য প্র্যাকটিক্যাল নলেজের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটা থিওরি নলেজ বাদ দিয়ে না। আপনার থিওরিটিক্যাল নলেজটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি দেখবেন প্র্যাকটিক্যালের জন্য খুব দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি সহজেই জেনে যাবেন। আপনার খুব একটা মনে হবে না যে আপনার ঘাটতি আছে। এই ছিল আপনাদের সাথে বক্তব্য। আশা করি আপনারা এটা একটু নিজেরা দেখবেন, দেখলে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডাক্তার সাইফুলের কাছে ফেরত দিচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের ফ্যাসিলিটার সুন্দর একটা মনোমুগ্ধকর একটা আজকে কন্টিনিউ লেকচার নিল, দ্বিতীয় লেকচার। আগামীকালকের লেকচারের মাধ্যমে আমাদের অ্যাসেসমেন্ট, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট সিরিজ সমাপ্ত হবে। যারা পেশাজীবী শিক্ষার্থী আগ্রহ নিয়ে যারা অংশগ্রহণ করছে, আপনাদেরও সবাইকে ধন্যবাদ। আগামী কালকের সেশনের
জন্য সবার প্রতি অনুরোধ রইল থাকার জন্য, যারা আগ্রহী আছেন। আজকের এই সেশন এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।